দেখো আমাদের যে প্রায় ৭৫ বছরের যে ঘরানা, অজস্র অনেক ভয়ঙ্কর ঘটনা আমরা জানি বা আমি দেখেছি অনেকটাই। যে ঘটনাটা আজকে বলবো সেটা আমার খুব ছোটোর দিকের একটা ঘটনা। সেই বাড়িতে যারা থাকতেন, তাদের পৈতৃক বাড়ি, অনেক পুরনো বাড়ি, তাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হতো। ৩ ছেলের বড় ছেলে যিনি, ওনার বিবাহ দেওয়া হয়। বিয়ে দেওয়ার পর থেকে বেশ কয়েক মাস ঠিকঠাক চলছিল। তারপরে হঠাৎ করেই ওদের দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম শুরু হয়। যতদিন এগোতে থাকলো এটা ঘর থেকে বেরোতে শুরু করলো, অর্থাৎ পরিবারের মধ্যে বেরোতে শুরু করলো। এমন একটা দিন যেদিন ওই যে বড় ছেলে ওনার ওয়াইফকে ভীষণভাবে মারে। ওর যে বড় বৌদি, অর্থাৎ যিনি বাড়ির বড় বউ, যিনি নতুন বিয়ে হয়ে এসেছিল, উনি আত্মহত্যা করেছেন। ঘটনাটা ঘটেছিল হচ্ছে শুক্রবার। হঠাৎ করে বাড়ির মধ্যে সবাই রয়েছে, পোড়া গন্ধে উড়ে যায়। হঠাৎ করে ও তাকায় বাইরের দিকে, তাকিয়ে দেখে জানালা একটা কালো বিড়াল বসে আছে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি গল্পওয়ালার 100 এপিসোড স্পেশাল মারাত্মক একটা হরর পডকাস্টে। যেহেতু স্পেশাল এপিসোড, তাই স্পেশাল গেস্ট ছাড়া ঠিক জমে না। তাই আজকের পডকাস্টে আমাদের সাথে থাকছেন সবার প্রিয় দেবজ্যোতিদা, যার জন্য তোমরা এত দিন ধরে অপেক্ষা করেছিলে। আজকের পডকাস্টে দেবজ্যোতিদা যে ঘটনাটা শেয়ার করেছে, আমি কথা দিচ্ছি এই ঘটনাটা শোনার পর ভেতর থেকে আত্মা রীতিমতো কেঁপে উঠবে। এছাড়াও আজকের পডকাস্টে আমরা তন্ত্রের বিভিন্ন ডার্ক অ্যাসপেক্ট নিয়েও কথা বলেছি। তার সাথে থাকছে বিখ্যাত সবুজকালী মায়ের প্রাণ প্রতিষ্ঠার ইতিহাস। তো সব মিলিয়ে আশা করি বুঝতেই পারছো আজকের এপিসোডটি কতটা স্পেশাল হতে চলেছে। তাই ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও, আর তার সাথে লাইক বাটনটাও প্রেস করে দিও। আর তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট তোমরা গল্পওয়ালা পরিবারের সাথে অথবা আমার সাথে শেয়ার করো, তারা গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা, আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে গল্পওয়ালার 100তম স্পেশাল এপিসোড নিয়ে। নমস্কার দাদা। নমস্কার, ওয়েলকাম টু গল্পওয়ালা। আজকে আমরা প্রথম এপিসোড তোমার সাথে শ্যুট করতে বসেছি। আর প্রথমেই বলে রাখা ভালো যে তুমি যেই সমস্ত ব্যাপার নিয়ে কাজ করো সেটা ভীষণ সিরিয়াস একটা ম্যাটার তন্ত্রের। তো আমরা আজকের এপিসোডে যেই সাবজেক্টগুলো নিয়ে কথা বলতে চলেছি, কারণ আমরা বিহাইন্ড দ্য ক্যামেরা বেশ কিছু কথা বলেছি অ্যান্ড সেগুলো ভীষণ ইন্টারেস্টেড এবং ইম্পর্ট্যান্ট। তো যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি সেগুলো তন্ত্রের ভীষণ ডার্ক অ্যাসপেক্ট। তবে তার আগে, যেহেতু তোমার পরিবার এবং তুমি বা তোমার বাবা, তার সাথে বামদেবের একটা যোগসূত্র রয়েছে, স্বয়ং বামদেবের একটা যোগসূত্র রয়েছে, তাই তোমরা এরকম প্রচুর ঘটনার সাক্ষী থেকেছো। একদম, যে ঘটনাগুলো ভীষণ ভয়ানক। তো সেই ঘটনা ওরিয়েন্টেড ব্যাপারেই সবার আগে যাব, তারপরে আমরা তন্ত্রের বিষয়ে কথা বলবো আজকে। তো কি ঘটেছিল, কারণ যেই ঘটনাটা তুমি আমাকে ওভার দ্য ফোন বলেছো যে আজকে তুমি শেয়ার করবে গল্পওয়ালা পরিবারের সাথে, এই ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং একটা ঘটনা, ভীষণ প্যাথেটিক একটা ঘটনা, ভীষণ ভয়ানক একটা ঘটনা। তা একদম শুরু থেকে জানতে চাই কি হয়েছিল। আজকে যে ঘটনাটা আমি বলবো, দেখো আমাদের যে প্রায় ৭৫ বছরের যে ঘরানা, সেই ঘরানায় দাদুর সময় থেকে তারপরে বাবা এবং তারপরে আমি দেখছি যতটা, অজস্র অনেক ভয়ঙ্কর ঘটনা আমরা জানি বা আমি দেখেছি অনেকটাই। তার মধ্যে থেকে এটা আমার কাছে অত্যন্ত খুব দুঃখের ঘটনা। কারণ যে পরিবার, তাদের সঙ্গে আমাদের খুব ক্লোজ সম্পর্ক ছিল, যদিও তারা বিভিন্ন সমস্যার জন্যই আমাদের কাছে এসেছিলেন, কিন্তু পরবর্তীকালে তাদের সঙ্গে আমাদের খুব ক্লোজ একটা সম্পর্ক তৈরি হয়। আমি খুব ছোটোবেলা থেকে তাদেরকে দেখেছি, এবং যে ঘটনাটা আজকে বলবো সেটা আমার খুব ছোটোর দিকের একটা ঘটনা। তখন আমি স্কুলে পড়ি। তো সেই ঘটনাটা হচ্ছে হাওড়ার একটা ঘটনা।
আমি পার্টিকুলার জায়গাটার নাম বলতে চাইছি না, কারণ হচ্ছে সেই ঘটনাটা খুব মিডিয়াতেও হয়েছিল, অনেকটা খবরে এসেছিল এবং সেই এলাকার লোকজন জানতো। তাই সেই ক্ষেত্রে আমি একদম পার্টিকুলার জায়গাটার নাম বলছি না, সেটা তাদের পারিবারিক একটা ব্যাপার হয়েছিল। সেই ঘটনাটা যেটা শুরু, সেই বাড়িতে যারা থাকতেন তাদের পৈতৃক বাড়ি, অনেক পুরনো বাড়ি, অনেক বছরের বাড়ি, তাদের বিভিন্ন রকম পূর্বপুরুষ ওই বাড়িতে থাকতেন। তাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হতো। আচ্ছা, জগদ্ধাত্রী পুজো হতো। বর্তমানে যে কজন বাড়িতে থাকেন, বাবা মা, তাদের বয়স হবে 55-60 বছরের কাছাকাছি। তাদের 3 ছেলে। তারা 3 ছেলের বড় ছেলে যিনি, ওনার বিবাহ দেওয়া হয়। ওনার বিয়ের পর থেকেই যে সমস্ত কিছু প্রবলেম শুরু হয় আর কি। ওনার বিয়ে হয়, বড় ছেলের বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পর থেকে বেশ কয়েক মাস ঠিকঠাক চলছিল। তারপরে হঠাৎ করেই ওদের দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম শুরু হয়। ওকে। বিভিন্ন রকমের মতের অমিল হওয়া বা বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন জিনিস নিয়ে সেগুলো হতে শুরু হয়। এটা দিন দিন বাড়তেই থাকলো এবং ওই যিনি ভদ্রলোক, যার ছেলে আর কি, সেই ভদ্রলোক ওই এলাকায় খুবই সম্ভ্রান্ত একজন মানুষ, খুব মানে জনপ্রিয় মানুষ, ওনাকে অনেকে সম্মান করতেন আর কি। তো সেই সময়ে দাঁড়িয়ে সেই ব্যক্তির একটা দাপট ছিল এবং ছেলেরাও কিন্তু ওনাকে খুব শ্রদ্ধা করতো। 3 ছেলেও বাবাকে খুব ভীষণ মেনে চলতো। তাই অনেকটা বাবার সম্মানের জন্য তারা যতটুকু মানে ঝগড়া বলো বা যে অশান্তি বলো, সেটা কিন্তু নিজেরা ঘরের মধ্যেই করতো। যতদিন এগোতে থাকলো, এটা ঘর থেকে বেরোতে শুরু করলো, অর্থাৎ পরিবারের মধ্যে বেরোতে শুরু করলো। মানে চেঁচামেচি থেকে শুরু করে মারধর পর্যন্ত গেল। এমন একটা দিন যেদিন ওই যে বড় ছেলে, ওনার ওয়াইফকে ভীষণভাবে মারে ভদ্রলোক, বড় ছেলে ভীষণভাবে মারে। উনি নিজের বাবার বাড়ি চলে যান। আবারও তাদেরকে বুঝিয়ে সংসার ঠিক করে, পাড়ার 5 জনের সঙ্গে কথাবার্তা বলিয়ে সমস্ত কিছু ঠিক করে আবার তাদের পুনরায় সংসার করা শুরু হয়। এরকম বেশ কিছুদিন যায়, ঠিকঠাক চলা। তারপর যেটা হয় সেটা হচ্ছে, এই বাড়ির যে আর বাকি মেম্বার ছিল, অর্থাৎ আর বাকি যে 2 ভাই, মেজ ভাই এবং যে ছোট ছেলে এবং তার বাবা মা, তারা একটা জায়গায় যায়, তার গুরুদেবের আশ্রমে। তাদের গুরুদেবের আশ্রমে ওখানে 2-3 দিন ব্যাপী কোনো একটা উৎসব চলে। তো সেখানে ওনারা যান, চলে যান বাড়ি থেকে। তো বাড়িতে এই মুহূর্তে একা বড় ছেলে এবং ওনার স্ত্রী। তো ওনারা যেদিন যান, তার পরদিন দুপুরে হঠাৎ করে ছোট ছেলের কাছে খবর যায়, তার বাড়ি থেকে তার দাদা তাকে জানায় ফোন করে যে তোমরা এক্ষুনি বাড়ি চলে এসো। তখন ওর বাবা মা স্বাভাবিকভাবে যে কি হয়েছে, বাড়ি চলে যাওয়ার কথা কেন বলছে, বাবা মাকে বলেন। ছোট ছেলে জানতো, ছোট ছেলেকে তার মানে বড়দা বলে দিয়েছে। ওর যে বড় বৌদি, অর্থাৎ যিনি বাড়ির বড় বউ, যিনি নতুন বিয়ে হয়ে এসেছিল, বড়দার ওয়াইফ, উনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করেছিলেন? ওটা ফোনে ছোট ছেলে জানতে পারে এবং মেজ ছেলেকেও সেটা বলে যে আত্মহত্যা করেছে। এই খবর জানার পর ওরা তড়িঘড়ি চলে আসে। তখন ওরা জানতো না যে কি হয়েছে বা কি হবে না হবে। তো 4-5 ঘন্টা সময় লেগেছিল গাড়িতে আসতে। তখন দেখে বাড়ির সামনে পুলিশ এবং সেখানেতে তার মেয়েটার যে বাবার বাড়ির লোকজন, সেটাও ওখানে, তারা সবাই চলে আসে, পাশাপাশি লোকেরাও ভিড় করে, যা হয় একটা। এসে জানা যায় ওখানেতে যে বড়দার ওয়াইফ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে, পুড়ে গিয়ে। সেটা হসপিটালে বা নার্সিংহোমে নিয়ে যেতেই উনি এতটাই বার্ন হয়ে গেছিল। সেইটা মেয়ের বাড়ির ওরা কিন্তু খুব একটা ভালো চোখে নেয়নি, মানতে চাই না। স্বাভাবিকভাবে একটা বাড়ি মেয়ে এইভাবে হঠাৎ করে কোনো রকম অশান্তি তো হচ্ছিলই, কারণ তো ছিল, তার আগে ডোমেস্টিক ভায়োলেন্সও হয়েছে। তো তারা কি করে, তারা প্রশাসনিকভাবে তাদের এগেনস্টে কমপ্লেন করার পর তাদের পুলিশ অ্যারেস্ট করার পর বেশ কিছুদিন ওনারা কাস্টাডিতে ছিলেন, কিন্তু ঠিকঠাক প্রমাণ না পাওয়া এবং ওনারা আর কেস টানতে চাননি। ওনাদের প্রত্যেকে, কিন্তু পরিবারের সবাই অ্যারেস্ট হয়েছিল, প্রত্যেক। আচ্ছা। থাকা না সত্ত্বেও প্রত্যেকে অ্যারেস্ট হয়েছিল যে এরকম একটা আত্মহত্যার প্ররোচনা দিয়ে ওরা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, আর এরা হয়তো
কোনো কারণে অশান্তি হয়েছে আর ওরকম করেছে। তখনও কিন্তু পুরো ঘটনাটা কেউ জানে না কি হয়েছে, সেটা আমি পরে আসবো। এইরকম বেশ কিছুদিন বাড়িটা পুলিশ থেকে সিল ছিল পুরোপুরি, আবার বাড়িতে ফিরে আসে, তারা বাড়িতে থাকা শুরু হয়। ঘটনাটা ঘটেছিল হচ্ছে শুক্রবার, আত্মহত্যার ঘটনাটা মারা গিয়েছিল শুক্রবার ওই 12টা-1টা নাগাদ, ওকে ওকে দুপুরবেলা ঘটনাটা ঘটেছিল। 12টা এরকমই হবে, 12টা-1টা নাগাদ, আমি এক্সাক্ট সময়টা মনে নেই, সম্ভবত 12টা-1টা এরকমই হবে দুপুরবেলা। তো এরকম বেশ কিছুদিন যাবার পর হঠাৎ এক শুক্রবার দুপুর 11:30 12টা হঠাৎ করে বাড়ির মধ্যে সবাই রয়েছে, পোড়া গন্ধে উড়ে যায়। বড় ছেলে কিন্তু ছিল না বাড়িতে, বড় ছেলে তো চাকরি করতো, বাদ বাকি মেজো ভাই আর ছোট ভাই ছিল, আর বাবা মা। মেজো ভাই ছোট ভাই ওরা পড়াশোনা করছিল সেই সময়, ওরা বাড়িতেই ছিল। হঠাৎ করে শুক্রবার বাড়িতে পোড়া গন্ধে ভরে যায়। মানে যেই শুক্রবার উনি মারা গেছেন তার বেশ কিছু মানে ওরা তো পুলিশ হেফাজতে ছিলেন, তারপরে ফিরে আসেন। তারপরে একটা শুক্রবার থাকা শুরু হয়েছে, যেদিন থেকে থাকা শুরু হয়েছে তার যে নেক্সট শুক্রবারটা আসছে সেই শুক্রবার থেকে ওদের কিন্তু এই ঘটনাটা হতে শুরু করে। পোড়া গন্ধ প্রথমে ভেবেছিল হয়তো পাশের বাড়িতে এরকম তো হয়, আমাদের তো গ্রামের দিকে, ওদের হচ্ছে গ্রামের দিকে ওই এলাকাটা, এবং গ্রামের দিকে অনেক কি হয় বাড়িতে অনেকে কাঠে রান্না করে বা কোনো কিছু পোড়ায়, বা এই এখন যেমন আমাদের গ্রামের দিকে কি হয় আলু চাষ হচ্ছে, আলু চাষের সময় আলুর যে মানে যে গাছগুলো সেগুলোকে শুকিয়ে যাওয়ার পর পোড়ায় অনেকে, বা অনেক কিছু জিনিস তো গ্রামের দিকে একটু পোড়ায়, ভেবেছে হয়তো সেরকম পোড়া বা টায়ার জাতীয় কিছু পোড়াচ্ছে। প্রথম 1-2 সপ্তাহ ওর অতটা নোটিস করেনি, মানে এতটাই বদ্ধ গন্ধ ছিল যেটা প্রথম দিন পাওয়াতেই ওরা খুব মানে প্রবলেম ফেস করেছে, ভীষণভাবে কষ্ট হচ্ছিল সবার, যে হঠাৎ করে এইরকম গন্ধ কী করে হলো, বাড়ির বাইরে যাচ্ছে অথচ কোনো গন্ধ নেই, বাড়ির ভেতরে। এইবার যেটা হলো, প্রথম আরও 2টো শুক্রবার গেল, 3 নম্বর শুক্রবারও গেল, এরপরে ওরা আর মানে থাকতে পারছে না যে কি হচ্ছে এটা খুঁজে বার করতে হবে, যে এবার নোটিস করতে শুরু করলো যে ওরা প্রতিটা শুক্রবারই হয় এটা। আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে পার্টিকুলার শুধু শুক্রবার দিনে এই ঘটনাটা ঘটছে। এবার তখনও ওরা অতটা নোটিস করেনি, কিন্তু স্বাভাবিকভাবে কারোর বাড়িতে যদি এরকম ঘটনা ঘটে কে অথচ মনে রাখছে যে শুক্রবার এসব হচ্ছে। শুক্রবারে হচ্ছে যে ঘটনা, তখন ওরা 2-3টে সপ্তাহ যাওয়ার পর তখন ওরা নোটিস করলো যে এটা তো শুক্রবারই হচ্ছে এবং পার্টিকুলার একটা সময় হচ্ছে, আর সেটা কম করে 40 মিনিট 45 মিনিট থাকছে, প্রায় 1 ঘন্টার মধ্যেই থাকছে, আর বেশি কিন্তু আর থাকছে না। এটা তারা নোটিস করতে শুরু করলো। আরও নেক্সট সপ্তাহে যখন পরের সপ্তাহে যখন আবারও হলো, তখন কিন্তু রীতিমতো একটা চিন্তা শুরু হলো। এবার চিন্তা যেটা শুরু হলো সেটা হচ্ছে যে এই গন্ধটা আস্তে আস্তে যেখান থেকে আসছে একটা উৎস ওরা খুঁজে পাচ্ছিল, একটা উৎস ওরা খুঁজে পেতে শুরু করেছিল। কোথায় না, রান্নাঘরের কাছ থেকে। আচ্ছা, রান্নাঘরের কাছ থেকে। আর ওর রান্নাঘরটা ছিল একটু মানে চিলেকোঠা টাইপের, চিলেকোঠার সঙ্গে রান্নাঘর। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে থাকে, চিলেকোঠার সঙ্গে ওরা রান্নাঘরটা ছিল। তো রান্নাঘরের কাছ থেকে যেন বেশি গন্ধটা আসছে, বা ওটা উৎসটা বোঝা যায় না যে আমি গন্ধটা কোথায় বেশি পাওয়া যাচ্ছে, যে কোনো কিছু বাড়ির মধ্যে অনেকের হয় যে কিছু পচে গেছে বা নষ্ট হয়ে গেছে, তার যে গন্ধটা কোথা থেকে আসছে সেটা খোঁজা শুরু হয়। তো বাড়ির সবাই মিলে মানে ওরা 2 ভাই মিলে তখন ওরা খুঁজতে শুরু করে, গিয়ে দেখে রান্নাঘরের কাছে থেকে কিন্তু আসল গন্ধটা বেশি পাওয়া যাচ্ছে। ওখানে সব জায়গায় পাওয়া যাচ্ছে কিন্তু রান্নাঘরের কাছে বেশি পাওয়া যাচ্ছে। এরা একটু ভয় পেয়ে গেল। ওরা তখন কোথায় গেল, ওদের এই গ্রামে একটা মনসা মন্দির আছে, মনসা ঠাকুর আছে। মনসা মন্দির বলা বল, একজন মনসা ঠাকুর নিয়ে বসে বাড়িতেই আছে, উনি একজন ভদ্রমহিলা। উনি মনসা ঠাকুরের ওই ভর হাওয়া বলো বা এই জল পোড়া তেল পোড়া এই সমস্ত টুকটাক যেগুলো এইসব করা, যেটাকে বলে ঝাড়ফুঁক করা, এইসব করে। তো যা হয় একটা স্বাভাবিক রকম হচ্ছে, বাড়িতে একজন মারা গিয়েছিল এটা তো মাথায় স্ট্রাইক করেছে, ওনার কাছে তখন যায়। ওই ভদ্রমহিলা আর কিছু করুক না করুক তাদেরকে বলে যে তোমার বাড়িতে কোনো অতৃপ্ত আত্মা বা কোনো প্রেতাত্মার আগমন ঘটছে ওই সময়, যার কারণে হচ্ছে। তোমাকে একটা আমি সর্ষে পোড়া দিচ্ছি। মানে সর্ষেকে পোড়া বলতে কি, মানে পুড়ে দেওয়া। পোড়া মানে কি, অনেকে ভাবে জল পোড়া তেল পোড়া, পোড়া মানে কি পুড়িয়ে দেওয়া নয়, মানে মন্ত্র পড়া, অর্থাৎ মন্ত্র বলে সেটাকে মন্ত্রপ্রুত করে দেয়, এটাকে মন্ত্র পড়া বলে আর কি, বা
সর্ষে পোড়া বলো, জল পোড়া বলে, এটা তো সর্ষে দেন, দিয়ে বলে এটাকে চারিদিকে, বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে, এবং যেটা অবশিষ্ট থাকবে সেটা বাড়ির মাঝখানে ওপর দিক করে ছুটতে পেরেছিলেন। এবং এই পুরো ডিটেল ঘটনাটা এই যে বাড়ির ছোট ছেলে তার কাছ থেকে কিন্তু আমি তার মুখেও শুনেছি পুরো ঘটনাটা, এবং উনি পরবর্তীকালেও আমাদের সঙ্গে খুব ক্লোজ ছিল, এবং বাবার কাছ থেকে তো পুরো কেস হিস্ট্রিটা আমি শুনেছি। তো ওই ছোটো ছেলে এই ঘটনাটা মানে ছড়িয়েছিল, তো তার মুখ থেকেই আমাকে একদম সবটাই জানা। তো এই ছোটো ছেলেই ছড়িয়েছিল, চারিদিকটা বন্ধন করা যেটাকে বলে ছড়িয়ে দেওয়া, এবং বাড়ির মাঝখানে ঠিক ওটা যতটুকু অবশিষ্ট সর্ষে বেঁচেছিল সেটা ওখানে ওপর দিক করে ছুঁড়ে দেওয়া, এটা করার এটা করেছিল। ধরো শুক্রবার হয়েছে, তো পরের দিন শনিবারে তার কাছে গেছে, শনি আর মঙ্গলবার সেই ভদ্রমহিলা ওখানে বসতেন, শনিবার দিন ওটা নিয়ে এসে শনিবার সন্ধ্যাবেলা ওটা করেছে। এইবার হলো কি, রবিবার থেকে বাড়িতে হঠাৎ করে একটা কালো বেড়ালের আগমন শুরু হয়। রবিবার দিন হঠাৎ করে এলো? হঠাৎ করে কালো বেড়াল। ছোট ছেলেটা জানলায় বসে আছে, শুয়ে আছে, মানে বিছানায় শুয়ে আছে, বিছানার পাশে জানলা একটু পুরোনো দিনের বাড়ি বলছিলাম, জানালা পুরোনো দিনের বাড়ি, ওই ওটা কি জাফরি না কি বলে, একটা কাঠে এরকম তোলা থাকে, ওটা তোলা ছিল, একটু সামনে একটু জায়গা ছিল জানলার কাছে, সেই জায়গায় হঠাৎ করে শুয়ে আছে। তৎকালীন সময় অতটা, মানে সেই সময় অতটা এই স্মার্টফোন বলো আসেনি, অতটা আমরা স্কুল লাইফে তো এতটাও স্মার্টফোন অতটা চল ছিল না, সেই সবে উঠছে বা এরকম একটা পরিস্থিতি। তো ওখানে বসে ওই তখনকার ওই যে টেপ রেকর্ডার বা এতে গান শুনছিল। হঠাৎ করে ও তাকায় বাইরের দিকে, তাকিয়ে দেখে জানালা একটা কালো বেড়াল বসে আছে। কালো বেড়ালটা আস্তে আস্তে বাড়ির মধ্যে ঘোরা শুরু হলো, এবং ওই কালো বেড়ালটা, ওই ভদ্রলোক বলছেন আমাকে, ওই কালো বেড়ালটার চাহনিটা ছিল, যদি কারোর দিকে একবার মানে ঘুরে বেড়ালটা চলে যাচ্ছে, ধরো কারোর দিকে এইভাবে একবার তাকায় না, ওর যে চাহনিটায়, তখনই তার মানে সব কিছু মাথায় উঠে যাবে, কি এরকম পরিস্থিতি হয়ে যাবে। সেই রকম একটা ভয়ঙ্কর কালো বেড়াল, যেটাকে এর আগে দেখেনি, এবং সাইজে বড়, যে বাচ্চা হয়েছে বেড়ালের বা কোনোরূপ বাচ্চা থেকে এসেছে এটা কিন্তু নয়, এটা কিন্তু খেয়াল করো, কিন্তু বড় বেড়াল হঠাৎ করেই বাড়ির মধ্যে আসা শুরু হয়। এইবার হলো কি, বাড়ির মধ্যে বেড়াল নিয়ে আতঙ্ক শুরু হলো। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি পর্যন্ত প্রতিদিন বেড়াল নিয়ে তাদের সমস্যা শুরু হলো। হঠাৎ শুয়ে আছে, দেখছে বেড়ালটা খাটের সামনে বসে আছে পায়ের কাছে। তুমি জাস্ট একটা ভেবে দেখো, কল্পনা করে দেখো, কেউ শুয়ে রয়েছে, ঘুমোচ্ছে রাত্রিবেলা, হঠাৎ করে চোখ খুলে দেখলো পায়ের কাছে একটা কালো বেড়াল ওইভাবে লাল চোখ নিয়ে ওভাবে তাকিয়ে আছে, বসে আছে, তার কি অবস্থা হবে? বয়স্ক মানুষ ছিলেন, তাদের সঙ্গে তাদের শারীরিকভাবে তারা অসুস্থ হতে পারতেন, বা অনেক সময় কি আর ভয় পেলে মারাও যেতে পারতেন। এই ঘটনা হতে শুরু করলো। এই ঘটনাটা হওয়ার বৃহস্পতিবার পর্যন্ত তো এই ঘটনা চলছে। শুক্রবার আবার এলো, আবার শুক্রবার যেটা এলো, সেই গন্ধ 12:30 একটা মধ্যে পুরো বাড়িটা গন্ধে পড়ে গেল, পোড়া গন্ধ, সঙ্গে কালো বেড়ালের চিৎকার। কালো বেড়ালটাও সেই সময় এসছে। এতদিন কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত কালো বেড়ালটার কোনো টাইম ছিল না, যে কোনো সময়, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা। এইবার শুক্রবারে ঠিক ওই সময়তে, যে সময় গন্ধ সেই সময় একদম ওকে, বাড়ির মধ্যে সে পুরো বাড়িটা ঘোরাফেরা করছে, পুরো বাড়িটা, এবং লেজ ওপরে তুলে, মানে দেখেই মনে হবে সে রেগে আছে। এবং সেই ঘটনাটা যখন শুনছিলাম তার মুখ থেকে, সত্যি আমার মানে আমি সেটা ফিল করতে পারছিলাম যে কি হচ্ছে বাড়ির মধ্যে তাদের হয়েছিল। ওই রকম একটা পোড়া গন্ধ, তার সঙ্গে এরকম একটা কালো বেড়ালের ঘোরাঘুরি, মানে এবং ডাকতে রীতিমতো। এবং তুমি লক্ষ্য করে দেখবে, যারা কালো বেড়াল দেখেছে বা কালো বেড়ালের কাছাকাছি গেছে, বা অনেকে তো পোষে, কালো বেড়াল কাছাকাছি গেছে, কালো বেড়ালের ডাকটা কিন্তু একটু অন্যরকম। কালো বেড়ার ডাক অন্যরকম, একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কালো বেড়াল নিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, ঘটনার শেষে আমি তোমাকে বললাম। তো কালো বেড়ালের ডাকটা ওরা আরো বেশি ভয় পেতে শুরু করে, স্বাভাবিকভাবে যে কেউ ভয় পেয়ে যাবে। এইবার কিন্তু ওরা ভাবলো যে আমি তো মনসা ঠাকুরের কাছ থেকে ওসব নিয়ে এলাম, তারপরে আবার এটা মানে ওদের ওপর বিস্ফোরা হিসেবে কালো বেড়ালটা এসে জুটে গেল, কি করা যাবে। বড় ছেলে, ওর শনিবার রবিবার ছুটি থাকে বাড়িতে, বড় ছেলে শনিবারে এসে বসে আছে যে কিছু একটা এ করতে হবে। সে কিন্তু এইসব কিচ্ছু মানে না, ঠাকুর দেবতা, ভূত প্রেত, তন্ত্র মন্ত্র, ঝাড়ফুঁক কিচ্ছু মানে না। একটা অন্যরকম, আর পরিবারের সঙ্গে তার কোনো মিল নেই, যাকে বলে পরিবার থেকে একটু পরিবার ছাড়া।
সে শনিবার বাড়িতে আছে, বলছে এর কিছু একটা ব্যবস্থা করতে হবে, আমি বিয়ে করব। ওকে। বিয়ে করব, স্ত্রী মারা গেছে এইভাবে, আবার বিয়ে করব বলে বাবা মা প্রথমে রাজি হয়নি যে আবার এরকম করবি, এরকম হচ্ছে 5 জনে আবার নানা রকমের কথা বলবে। সে খুব অ্যারোগেন্ট হয়ে যায় যে না আমি বিয়ে করব। তো একটা মেয়ের সঙ্গে তার অফিসেরই যোগাযোগ ছিল, তার সঙ্গে তার আবারও বেশ কিছু মাস পর বিয়ে হয়, একটা ডেট ঠিক করে বিয়ে হয়। ততদিন কিন্তু পোড়াগন্ধ কিন্তু রয়েছেই, শুক্রবার পোড়াগন্ধ আসছেই। এবার বাদ বাকি এরা আর কিছু বলতে পারছে না, কারণ বড় বাড়ির যে বড়, উনি একমাত্র বাড়ির রোজগার, মানে রোজগার করেন উনি, উনি পুরো সংসারটা জানেন। এরা 2 ভাই পড়াশোনা করছে, এরা এখনো মানে নিজের পায়ে দাঁড়ায়নি, বাবা মা বয়স হয়ে গেছে, যতটুকু পেনশন পান ততটুকু। এবার উনি বড়, উনি পুরো সংসার সামলান, তা ওনার কথা মেনে চলতে হবে। তাই এরা ওনার ভয়ে তার ওই কারো কাছে যাওয়ার সাহস দেখায়নি। কিন্তু জিনিসটা তো চলতেই থাকছে। এবার হতে শুরু করলো কি, এই বয়স্ক যে বাবা মার একটা অসুস্থ হতে শুরু করলো। কারোর বাড়িতে যদি এরকম একটা ঘটনা ঘটতে শুরু করে, তারা তো জেনে গেছে যে কি করে হচ্ছে, প্রতি শুক্রবার এলেই হচ্ছে, আর ওই একটা পার্টিকুলার টাইমে হচ্ছে। এবং বাড়িতে ওই যে মনসা ঠাকুরের যিনি মানে সাধিকা ছিলেন, উনি বলে দিয়েছিলেন যে ওই প্রেতাত্মা এসে ভর করে আছে। বয়স্ক মানুষের বাবা মারা স্বাভাবিকভাবে একটু চিন্তা করেন। এবার ওনারা বয়স হয়েছে, ওনারা চিন্তা করতে 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 একটু অসুস্থ হতে শুরু করেন, ভুগতে শুরু করেন। এইবার ওনার বিয়ে হলো, বড় ছেলের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর যেটা হলো, বিয়ে হওয়ার পর কিন্তু ওরা কিন্তু ভালো আছে, ওদের মধ্যে কোনো অশান্তি নেই বা ওদের মধ্যে কোনো রকম ঝুট ঝামেলা কিচ্ছু নেই, ওরা ভালো আছে। ঘুরতে চলে গেল বেশ কিছুদিনের জন্য। এবার এই ঘুরতে যাওয়ার ফাঁকটাতে এরা কি করলো, এই 2 ভাই আর বাবা মায়ের সঙ্গে আলোচনা করে যে আমরা এটার জন্য কিছু একটা জায়গায় যাব, কিছু একটা করব। এইবার যেটা হলো সেটা হচ্ছে মানে যেটাকে বলে, মানে ওটাকে অন্য ভাষায় বলা যায়, যেটা আমি মানে ডেকে সমস্যাকে খাল কেটে কুমির আনা যেটাকে বলে, সেটা কিন্তু বাঁশ ঝাড়েই ছিল, ঠিক ছিল। তো যেচে খাল কেটে কুমির নিয়ে এলো। ওরা গেল কোথায় শোনো, সেটা হচ্ছে একজন মুসলিম ওঝার কাছে। আচ্ছা, মুসলিম ওঝার কাছে, ঠিক আছে গেল। বাবা মা কিন্তু অনার ছিল, কেন বাবা একদম খুব ঘোরতর একটু ধর্মীয়, উনি আচার আচরণ পালন করতেন, গুরুদেবের সঙ্গে করতেন। কিন্তু ওই ছোট ছেলের মেজো ছেলের কোনো একটা বন্ধু যে তাকে রেকমেন্ড করে যে ওই পীর বাবার কাছে যাও। ওকে, তখন রাজি করিয়ে যে এত সমস্যায় তো ভুগছি, মানুষ মানে এই সমস্ত মানুষদের কাছে যায় কেন, বা আমাদের মতো মানুষজনদের কাছে যায় কেন, সমস্যায় পড়লে তো যায়, এমনি তো কেউ যায় না। তাই কারণ ওরা দায়ে পড়েই গেছে। তো সেখানে যাওয়ার পর ওদের ভাষায় বিভিন্ন রকমের সব কিছু করে সব ওই কালো জিনিসে কিছু মুড়ে সবাইকে পড়ার জন্য দেয়। ও বাবা মা তো পড়বে না, বাবা মার গুরুদেবের নাম জপ করে সব পড়বে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু ছেলে এখন সপ্তাহখানেকের জন্য নেই, বলছে পড়েই দেখি না, আমি একটা ট্রাই করে দেখি কি হয় কিনা। ওই কালো জিনিসে করে গলায় বাঁধিয়ে 4 জনকে পড়ার জন্য দেয়। পড়ে আসে, পড়ে আসার পড়ার পরেই যিনি মা ছিলেন উনি অসুস্থ হয়ে পড়েন, ভয়ঙ্কর অসুস্থ, হসপিটালাইজ করতে হয়, অসুস্থ হয়ে পড়েন। এইবার যেটা হলো সেটা হচ্ছে ওই বারটা ছিল হচ্ছে, ওরা গিয়েছিল বোধহয় সোমবার মঙ্গলবার করে এরকম বারে গিয়েছিল। সেই দিন সোমবার মঙ্গলবার, সেই দিন আবার পোড়া বন্ধ। সোমবার মঙ্গলবার, শুক্রবার থেকে এগিয়ে এসে জিনিসটা, মানে যেদিনকে পড়ে এলো সেদিন থেকে পড়তো, মানে এই জিনিসটা হতে শুরু করলো। মা ওখানে হসপিটালে ভর্তি রয়েছে, বাড়িতে বাবা রয়েছে, উনিও খুব চিন্তা করছেন। মেজো ছেলে মায়ের কাছে রাত্রিবেলা রয়েছে, সেই দিন ভর্তি আছেন, যেহেতু একজনকে তো বাইরে থাকতে হবে, উনি বাইরে ওয়েটিং জায়গায় রয়েছেন। বাড়িতে ছোট ছেলে আর বাবা, আর কেউ নেই। এইবার যেটা হলো, ছোট ছেলে শুয়ে আছে ছোট ছেলের ঘরে, মানে ওই ছোট ছেলের মুখ পুরো ঘটনাটা আমাকে বর্ণনা করেছে। ছোট ছেলের ঘরে শুয়ে আছেন, বাবা তার বাবার ঘরে শুয়ে আছেন। বলছে আমি হঠাৎ করে শুয়ে আছি, ছোট ছেলে বলছে হঠাৎ করে শুয়ে আছি, আমার বাবা আমার ঘরে এসে ঢুকলো। আচ্ছা, এসে বললো তুই শুয়ে আছিস এখন, ঠিক এইভাবে তুই শুয়ে আছিস এখন, তাড়াতাড়ি ছাদে যা। বলছে এখন রাত্রিবেলা ছাদে গিয়ে কি করবো? বলে তুই যা, তাড়াতাড়ি জান, একটা জিনিস আমি ফেলে এসছো, ওটা নিয়ে এসে। বলে কি ফেলে এসছো? বলে জানা গিয়ে দেখতে পারো। বলে বেরিয়ে চলে গেল। ও তো একটু হতভম্ব হয়ে গেছে, মানে জাস্ট বাবাটা পুরো কথার ওপর কথাটা বলে চলে গেল, মনে কোনো রকম স্পজ দেওয়া বা কিছু না, কথার ওপর কথা বলেই বেরিয়ে গেছে একদম অল্প 1 সেকেন্ডের মধ্যে। ও সঙ্গে সঙ্গে এখানে কি হলো ব্যাপারটা, ছাদে যাওয়া তো রাত্রি, রোদতে এমনি ভয় পেয়ে আছে। ও সঙ্গে সঙ্গে বাবার পিছনে, বাবা কি বলে গেলে গো তুমি?
বাবার বাড়িতে, মানে বাবার যে ঘরে, উল্টো দিকে ঘরে ঢুকে গিয়ে দেখছে বাবার দরজা বন্ধ। ডাকছে, বাবা সাড়া দিচ্ছে না রীতিমতো। অনেকক্ষণ ডাকার পর বাবা চোখ রাতে ঘুমোতে, মানে চোখ রগাড়াচ্ছে রীতিমতো, ঘুম চোখে এসে বলছে, কি হয়েছে, ডাকছি এত রাত্রিরে? আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম চিন্তা করতে করতে। বলছে, তুমি ঘুমিয়ে পড়েছিলে মানে? তুমি তো এইমাত্র আমাকে গিয়ে ডেকে আনলে। বলছে, আমি তো ঘুমোচ্ছি। তাহলে ওই ছেলেটা কি পরিস্থিতি হলো বুঝতে পারছো? বাবা কিন্তু রীতিমতো ঘুমাচ্ছে এবং ওনাকে দেখেও বুঝতে পারছে যে উনি ঘুমোচ্ছিলেন। এইবারই ঘটনাটা হওয়ার পর তার মেজো দাদাকে সঙ্গে সঙ্গে ফোন, যে এরকম হয়েছে বাড়িতে, আমরা বাবা আর আমি এক জায়গাতে থাকছি আপাতত, তুমি সকালবেলা খুশি চলে এসো। এবার সকালবেলা হতেই মেজো দাদা আসে। মেজো দাদা আসতে এইবার পুরোই মানে জিনিসটা পড়ে আছে যে কি হলো, পড়ার পর এইসব ঘটনা ঘটছে, আরও গন্ধ বেড়ে গেল, প্লাস মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো, প্লাস আমি এইরকম একটা ঘটনা বাড়তে শুরু করলো। দিনের পর দিন তো বাড়তে থাকছে, কমার জায়গায় জিনিসটা কমার জায়গায় তো বাড়তে থাকছে। তো এর মধ্যে এরকম যাওয়ার পর মাকে হসপিটাল থেকে ছেড়ে দিলে, একটু সুস্থ বোধ করার পর ফিরে আসেন এবং বড় ছেলে আর বৌমাও ফিরে আসে, মানে নতুন বৌমা যে সেকেন্ড ওয়াইফ তাকে নিয়ে ফিরে আসে। এরা কিন্তু ওই কালো এটা পড়েছিল, এসেই বড় ছেলে এসেই দেখতে পেয়েছে একদম বাবার গলা তুলে দেখতে পেয়েছে, বাবা তুমি এসে কি পড়েছো? চেঁচামেচি অশান্তি শুরু হয় যে বাবা এটা তুমি পড়ো না, তুমি তো এসব মায়ে করতে না, মানে তুমি তো এইসব বিশ্বাস করতে না, তুমি কেন এসব পড়েছো? তখন ওকে বোঝানোর চেষ্টা করেছে, দেখ একটা তো জিনিস ঘটছে, এই ঘটনা ঘটেছে। তখন বড় ছেলে যা হয় উড়িয়ে দেওয়ার পরে উড়িয়ে দেওয়ার পর বড় ছেলে ঘরের মধ্যে চলে যায়, তারা রেস্ট নেওয়ার জন্য পুরোপুরি চলে যায়। এইবার যেটা হলো, ওর মা অসুস্থ রয়েছেন, ঘরের মধ্যে শুয়ে আছেন, মশারি খাটিয়ে দেওয়া হয়েছে, মশারির মধ্যে শুয়ে রয়েছেন দুপুরবেলা, দিনের বেলা। এবার বাবা ছেলে ওরা অন্যান্য ঘরে বসে যে মতো কাজ করছে, কেউ পেপার পড়ছে, কেউ বই পড়ছে, কেউ গান শুনছে, সব করছে। মা ওই ঘরের মধ্যে একা ছিলেন। মা বলছেন হঠাৎ করে মায়ের চিৎকার, ও কে কোথায় আছে, বাবু তাড়াতাড়ি ছুটে আয় তোরা। সব ছুটে গেছে, গিয়ে দেখছে মশারিটা তোলা, মানে অর্ধেকটা মানে খুলে গেছে, বিছানার নিচে তো গোজা থাকে মশারি, সেটা খোলা। ওর বাবা বলছে যে আমি তো বিছানা মশারি গুঁজে দিয়ে গেলাম, খুললো কি করে? বলছে কে একটা এসে আমার মশারি খুলছিল, আমি তাকে দেখতে পাইনি, শুধু হাত দুটো দেখতে পেয়েছে, হাত, মানে এই জায়গা থেকে হাতটা শুধু দেখতে পেয়েছে, আর কিছু দেখতে পাইনি, কাটা হাত। কতটা ভয়ঙ্কর বুঝতে পারছো? এগুলো কিন্তু কোনো রকম মানে অন্য এই প্রমাণ আছে সম্পূর্ণভাবে যে তাদের সঙ্গে যে ঘটনা ঘটছে, এবং তারা কেউ মানে শিক্ষিত একটা ফ্যামিলি, এবং তাদের সঙ্গেই ঘটনাগুলো ঘটছে, যে কাটা হাত এরকম ওর এতে মশারিটাকে এইভাবে তুলছে। এটা রীতিমতো আরো ভয় পেয়েছে সবাই, যে কি হলো, এইটা পড়ার পরে আরো এইসব জিনিস বেড়ে যাচ্ছে, এসব কি করব না করবো, কোথা থেকে যাব করব। এইবার তখন ওরা আমাদের কাছে আসে। ও বাবা, আমার দাদুর নাম শুনেছে, আমার দাদু তো ওই এলাকায় খুবই মানে অনেক শিষ্যভক্ত ছিল, এবং দাদুর একটা বিরাট ব্যাপ্তি ছিল সেই সময়, এবং তার সঙ্গে সঙ্গে বাবার তো রয়েছে, তো আমাদের কথা জানে। তখন দাদু ছিলেন না, দাদু অনেক বছর আগেই গত হয়েছেন। তখন দাদুর খোঁজ করতে করতে ওনারা আমার বাড়িতে, অর্থাৎ সবুজকালী মায়ের বাড়িতে আসেন। বাবার সঙ্গে কথাবার্তা হয়, বাবা তখন পুরো বিষয়টা দেখেন। দেখি বাবা ওনাদেরকে যেটা বলেন যে তোমরা যেই জিনিসটা পড়ে রয়েছো, যে ওই মুসলিম ভদ্রর বিষয়, সেটাকে খুলে প্রণাম শ্রদ্ধা সহকারে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছ, কারণ ওটাই তোমার সর্বনাশের মূলটা করেছ। কেন? এক হচ্ছে ওই বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। আচ্ছা, বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, এবং সেখানেতে তোমরা এত ভালোভাবে সনাতনী হিন্দু ধর্মের তোমরা আচার আচরণ পালন করো, এবং বাস্তুদেবী বলে বিষয় রয়েছে সেখানেতে তোমরা একটা, এটা ধর্মীয়ভাবে কন্ট্রোভার্সি হতে পারে মানে, কিন্তু এটা আমাদের মতামত আমরা রাখতে হবে, কারণ তোমরা প্রত্যেকের ধর্ম পালন করো, প্রত্যেকের ধর্ম পালন করো। সেখানেতে গিয়ে কেন হিন্দু কোনো তন্ত্র সাধক বা বাঁচানোর কেউ নেই, তোমরা যে ওখানে এক্স্যাক্টলি চলে গেলে এটাকে আগে গঙ্গার জলে বিসর্জন দিয়ে এসো, কারণ ওটা জিনিসটা তোমার বাস্তু চঞ্চল হয়ে গেছে, বাস্তু দেবদেবীরা মানে মানে চঞ্চল হয়ে গেছে, যেটাকে বলে বাস্তু নেগেটিভ হয়ে গেছে ভীষণভাবে। এবং সে কি জিনিস দিয়ে তৈরি করেছে, তোমরা একটা আলাদা ধর্ম পালন করো, আচার আচরণ পালন করো, তোমরা একটা উচ্চ স্তরের মানে সাধকের তোমরা শিষ্য, সেখানে তোমরা সেই মন্ত্র জপ করো, পুরস্চরণ করো, সেখানে তুমি এই সব জিনিস পড়ে রয়েছো, তো নেগেটিভ ব্যাপার থাকবেই। সব কিছুর একটা দ্রব্য গুণ বলে বিষয় থাকে, পজিটিভ নেগেটিভ ব্যাপার থাকে।
যদিও ঠাকুর বলেছেন যত মত তত পথ, সবই ঠিক আছে, কিন্তু কিছু হলে তো নেগেটিভিটি একটা জায়গা তো থাকেই। এবং তিনি যে ব্যক্তি ওই জিনিসটা করে দিচ্ছেন, তিনি কি করেছেন, কিভাবে করেছেন, সেটা তো আমরা জানি না কেউ, নাহলে কেন জিনিসটা এত বাড়াবাড়ি হবে। তখন তাদেরকে ওই জায়গাটা থেকে বাবা বলেন, বলার পর যেটা হয় যে ঠিক আছে আমি যাব। এটা অনেক বছর আগেকার বাবা, এখন আর কোথাও যান না। সেই সময় বাবা কিন্তু স্পটে যেতেন। তেমন একটা দিন ধার্য হয় যে উনি ওই বাড়িতে যাবেন, বাবা যাবেন। বাবা উনি যান, ওখানে যাওয়ার পর উনি দেখেন, বাবা দেখেই যেটা হয় উনি বুঝতে পেরে যান যে এখানে কি হয়ে রয়েছে না হয়ে রয়েছে। তো দেখার পর বাবা বলেন যে এটাকে বাস্তু যে সমস্ত ক্রিয়া তন্ত্রের মাধ্যমে সেটাকে ঠিক করতে হবে, এবং যে অতিরিক্ত যে একটা বিষয় তৈরি হয়েছে সেই বিষয়টাকেও ঠিক করতে হবে। বাবাও বলেন যে হ্যাঁ, একটা অতিরিক্ত আত্মার আগমন বা বসবাস শুরু হয়েছে, যার কারণে এই পোড়াগন্ধ চলছে। এটা থেকে ঠিক করার জন্য যে তন্ত্রের যে সমস্ত ক্রিয়াগুলো করার, আমাদের যে ঘরানার যে সমস্ত ক্রিয়াগুলো করা, সেগুলো করা হবে। এই কথা বলে বাবা তাদেরকে বিধান দিয়ে চলে আসে। আসার পর বড় ছেলের সঙ্গে তো করতে পারে, একটা খরচা সাপেক্ষ ব্যাপার, যে কোনো কিছু করতে গেলে তো খরচা, বাড়িতে একটা যজ্ঞ হবে, পূজা পাঠ হবে, তার তো একটা খরচা আছে। আর এরা তো প্রত্যেকেই পেনশনের টাকা, আর এতে চলে, বড় ছেলেকে তো জানাতেই হবে। এবং বাবা এমনও বলে দেন যে বড় ছেলেকে ওই যজ্ঞে উপস্থিত থাকতে হবে। কিন্তু ওরা তো তখন কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় যে বড় ছেলেকে কী করবো, এই করে নিয়ে আসবো, কারণ ও তো বিশ্বাস করে না এইসব জিনিস। তো বাধা দেয়, স্বাভাবিকভাবে বাধা দেয়, যেহেতু বিশ্বাস করে না। তো এরা বেশ কিছুদিন পিছিয়ে যায়, বাবার কাছে আর যায় না। এইবার যেটা হলো, বেশ কিছুদিন হয়ে গেছে, যে সেকেন্ড ওয়াইফ যিনি রয়েছেন, বড় ছেলে এবং বড় বৌমা রাত্রিবেলা ঘরে ঘুমোচ্ছে। পোড়াগন্ধ কিন্তু চলছে, এটা প্রতি শুক্রবার হলে এই জিনিসটা হচ্ছে, এবং কালো বেড়ালের মাঝে মাঝে আগমনও হচ্ছে। বড় ছেলে এবং বড় বৌমা যেটা হলো, শুয়ে রয়েছে ঘরের মধ্যে। হঠাৎ করে বড় ছেলে ঘুমোচ্ছে, ঘুমটা ভেঙে গেছে, বিছানাটা কাঁপছে। আচ্ছা, উনি ফিল করছেন বিছানাটা কাঁপছে, মানে বেড়াল গাছে কখন ওঠে গায়ে পড়লে। এবার দেখো কেন গাছে উঠেছে। এবার বড় ছেলে বলছে না বিছানাটা কাঁপছে, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে তাকাতেই হঠাৎ করে দেখছে তার পাশে যে স্ত্রী শুয়েছিল, সে শুয়ে থাকতে থাকতে পুরো একজন কেউ স্ট্রেট শুয়ে আছে, তো মানে এইভাবে শুয়ে আছে, সে এইভাবে স্ট্রেট উঠে বসে পড়া, ঘুমোচ্ছে এইভাবে স্ট্রেট এইভাবে উঠে বসে পড়া, বসে মানে এইভাবে সোজাসুজি তাকিয়ে রয়েছে। পাশে দেখছে পাশে স্ত্রী শুয়ে আছে, মানে বসে পড়েছে উঠে, আর স্ত্রী এইভাবে সঙ্গে সঙ্গে ওর দিকে তাকায়। ওই চাহনিটা কিরকম ছিল যেন, তোমাকে বর্ণনা করবো, ওই কালো বেড়ালের ওই মানে রাগ ভর্তি চাহনির মতো। এবং ওই ভদ্রমহিলা অন্য ভয়েসে পজেসড হয়ে গেছে, তো একদম অন্য ভয়েসে তখন বলতে শুরু করে যে তুই আমাকে মেরে দিলি, তোর জন্য আমাকে মরতে হলো, আমার অনেক জ্বালা হয়েছে, অনেক জ্বালা হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এইটা বলা বড় ছেলে অজ্ঞান, সেন্সলেস হয়ে গেছে বিছানাতেই, ও শুয়ে থাকতে থাকতেই। মানে ওই পরিস্থিতি তুমি জাস্ট ভাবতে পারবে না, মানে কি হয়েছিল তুমি কল্পনা করে দেখো, কি এরকম পাশে শুয়ে আছে, হঠাৎ করে বিছানা কাঁপতে কাঁপতে ঘুমোচ্ছিল, তো সে একটা আচমকা হয়ে আছে, হার্ট তো তখন দুর্বল, ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে তখনও একজন ভদ্র মানে ওনার স্ত্রী ওইভাবে আচমকা উঠে পড়া, স্বাভাবিক ওঠা নয়, কিন্তু স্বাভাবিক মানুষ একটু ঘুমোতে ঘুমোতে কীভাবে একটু হেলে দুলে এইভাবে ঘুম থেকে আসতে আসতে একদম স্ট্রেট উঠে পড়া, উঠে এইভাবে তাকানো ঘাড় ঘুরিয়ে, এবং ওই যে চাহনি আর ওই কথায় ওখানে সেন্সলেস হয়েছে। ও যখন জ্ঞান ফিরে আসে তখন ঘরের বিছানাতে শুয়ে রয়েছে, ওর স্ত্রী দূরে দোরগোড়ার কাছে দাঁড়িয়ে রয়েছে, ওর বাবা মা বাসে বসে রয়েছে, পাড়ার একজন হাতুড়ে ডাক্তার আছে, সে এসে ওই প্রেশার নেওয়া মাপছে, করছে রাত্রিবেলা প্রেশার মাপছে। পাড়ার আরও সব জড়ো হয়ে গেছে, যেহেতু শরীর খারাপ, নার্সিংহোমে যদি অ্যাডমিট করতে হয়, সবাই পাশাপাশি বাড়ির লোকজনদেরকে ডেকেছে। তো ডাক্তার কিছু সেরকম পায়নি, প্রেশারটা একটু হালকা মানে হাই হয়ে গেছিলো। তারপরে বাদ বাকি ওকে, ফ্যান ট্যান সব চালিয়ে দিয়ে ওকে। তারপর সকাল হয়েছে, ও তো আর ওই ঘটনাটা হওয়ার পর ও তখন মানে যখনই জ্ঞানটা ফিরেছে তখন ওর স্ত্রীকে দেখেই না ও মানে ঘাবড়ে গেছে, পুরো হড়বড়াতে আরম্ভ করেছে, ও কেন এখানে, ওকে সরা ওখান থেকে, এরকম টাইপের। এরা তো বুঝতে পারছে না কি হয়েছে ঘটনাটা। বৌমা বলছে তুমি এরকম তো করছো কেন, আমি তো ঘুমোচ্ছিলাম, তারপরে দেখলাম হঠাৎ করে তুমি এরকম মানে নিচে খাট থেকে গড়িয়ে পড়ে যাবে, এরকম একটা পরিস্থিতি হয়েছে, আমি ধরতে গেলাম তুমি গড়িয়ে গেলে নিচে, ব্যাস সেন্সলেস। বৌমা মনে করেছে বা সবাই শুনেছে ব্যাপারটা বৌমার মুখ থেকে, যে ও বিছানা থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে।
আচ্ছা, ঠিক আছে। কিন্তু ও ছেলের যখন ঘুম ভাঙে, বড় মানে সেন্সলেস থেকে ফিরে আসে, এসে বলছে না আমার এই হয়েছে, ও এই বলেছে আমাকে। তখন বড় বলছে না, মানে সেকেন্ড ওয়াইফ বলছে না আমি তো বলিনি এসব জিনিস, আমি তো ঘুমোচ্ছিলাম, আমার যখন ঘুম ভাঙলো বিছানা নড়ছে তখন দেখলাম তুমি নিচে পড়ে যাচ্ছ, আমি আটকাতে গেলাম, আটকাতে পারলাম না, তুমি পড়ে গেলে বিছানা থেকে। দুজনের মধ্যে তর্ক বিতর্ক একটা তৈরি হয়, তো ভয় পেয়ে যাচ্ছে একটা এরকম কারোর সঙ্গে ঘটনার সাথে বিশ্বাস করতে চাইছে না। তো এইটা হওয়ার পর বেড়াল কিন্তু গাছে উঠলো, তখন ও সঙ্গে সঙ্গে নিজেই বললো যে না তুমি ওই জ্যাঠামশাইকে খবর দাও, অর্থাৎ আমার বাবার কাছে খবর দাও যে আমরা এরকমভাবে যাবো, ওনার কাছে যাব বলে ওনারা ওখানে যান। আর বাবা তো আর কেসটা হাতে নেবেন না, এরকম যে বাবা খুব উগ্র মানে কিনা এই সমস্ত মানুষেরা যারা এই সাধক মানে লাইনে রয়েছেন বা যারা এই ঘটনারা ইগোইস্টিক হয় ভীষণভাবে, এবং ওনাদের মুড শিশুর মতো কখনো সরল, কখনো চণ্ডালের মতো রাগ, মানে ওনাদের মুড বোঝা যায় না এখনো অনেকে কখনো কেউ যান যখন ওনার কাছে বা ওনার সামনাসামনি কোনো কথা বলছে বা আলাপ পরিচয় হচ্ছে, উনি শিশুর মতো সরল, মনেই হবে না ওনার সাধক ব্যক্তি বা ওনার একদম সাধারণভাবে মেলামেশা করো, বুঝতেই পারবে না যে তোমার ওই ব্যক্তির অত ক্ষমতা। আবার অনেক যখন উনি কাজে থাকবেন বা মুডে থাকবেন, মানে উনি আর তখন কাউকে ভদ্র ভাষা উনি আর বলেন না, পরিষ্কার কথা, ওটা যে সবাই জানে যে উনি ভদ্রভাবে কারোর সঙ্গে আর কথা বলেন না। তো উনি তো আর কেস নেবেন না, তাকে তো বড় ছেলেকে যখন এ করলো গেল, যাওয়ার পর ওকে তো বাবা মানে যেটাকে বলে দেবনাগরী ভাষা, যেটাকে বলে স্বাভাবিকভাবে দেবনাগরী ভাষা বলতে বুঝতে পারছেন, হ্যাঁ বলছি, সেই ভাষাতেই তাকে দিল আর কি, উদ্ধার করে দেওয়ার পর ওরা সব পায়ে করেছে আমাদের বাঁচাতে হবে, আমরা থাকবো কি করে এইভাবে, আর এইরকম ঘটনা ঘটেছে। বলেছে আমি কেস নেবো না হাতে, বলে ওদেরকে ফিরিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, আমি করবো না কাজ, ফিরিয়ে দিয়েছে। যেদিন ফিরিয়ে দিয়ে চলে আসে মন মরা, আর কোথাও যাবার খুঁজতে হবে, অন্য কোথাও যাবে। আবার রাত্রিবেলা বড় ছেলে তার বউয়ের সঙ্গে শুতে চাইছে না ওখানেতে, যে আবার যদি রাত্রিবেলা এরকম ঘটনা ঘটে। এইবার যেটা হলো সেটা হচ্ছে রাত্রিবেলা আবার শুয়েছে, যা করে কি কোথায় শোবে না হলে একদম মহিলা কি একা শোবেন, যেটা হলো সেটা হচ্ছে শুয়ে রয়েছে, ঘুমোচ্ছে, আবারও এরকম বিছনা এতে ঘুমটা ভেঙে গেছে, তখন এ বুঝে গেছে যে কিছু একটা হবে। তখন ও স্ত্রী সেমভাবে ওরকম উঠে বসে পড়েছে, উঠে বসা, কোনো কথা বলে না, ওর গলাটা টিপে ধরেছে। আচ্ছা, গলাটা টিপে ধরেছে। এবং ভদ্রমহিলা যিনি সেকেন্ড ওয়াইফ, উনি চাকরি করতেন, কিন্তু ওনার মানে উনি এটা মানে যেটা হয় মানে ওটা পরে বলছি, একটু আগে বলে ফেলেছি, উনি যখন মানে গলাটা টিপে ধরে বাঁচাও এরকম একটা তো ভোগানির শব্দ তো থাকে, কিন্তু আওয়াজ বার করতে পারছে না, কিন্তু সেই আওয়াজটা পাশের ঘর থেকে তার ছোট ভাই বড় ভাই ওদেরও ঘুম ভেঙে যায়, ওর সঙ্গে দরজা ধাক্কাতে শুরু করে। তারপর যা হোক করে ওর বউয়ের কাছ থেকে হাতটা ছাড়িয়ে ও দরজাটা খুলতে শুরু করে। খুলে ওরা ওর দাদাকে দেখে জাস্ট মানে খালি গা, পুরো রক্ত ঝরছে বডি দিয়ে, রক্ত ঝরছে বডি দিয়ে ভীষণ। দেখছে গলা এরকম ক্ষত, মানে এইদিকে নখের দাগ। এইবার বউ মানে যিনি সেকেন্ড ওয়াইফ, ওনার হাতে দেখছে রক্ত লেগে রয়েছে, কিন্তু ওনার হাতে তো কোনো নখ নেই। মহিলাটা তো স্বাভাবিকভাবে একটা নখ রাখে, ওই মহিলার নখ রাখার কোনো ফ্যাসিনেশন ছিল না, নখ রাখতেন না, কিন্তু ওনার হাতে নখ নেই, অথচ এই জিনিসটা হলো কি করে বলছে আমাকে মরাটি ধরেছে, ওকে তারা বাড়ি থেকে, যা উনি একটু উগ্র ছিলেন বড় ছিলেন, বলছে ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমাকে মেরে ফেলেছিল, মুক্ত খেলতে সব বলতে শুরু করে। কিন্তু এবার যখন জিনিসটা একটু ধাতস্থ হয়ে আলোচনার সবাই মিলে বসে, ও তখন বলে যে আমি তোমার গলা টিপবো কেন, আমার হাতে তো রক্ত, আমি তোমাকে ধরতে গেলাম, তুমি রক্ত বেরোচ্ছে, পুঁছতে গেলাম, কি হচ্ছে সেখানে, আমার হাতে তো নখই নেই, আমি ওটা হবে কি করে। বড় বউ ঘাবড়ে গেছে ভীষণভাবে যে কি করে হচ্ছে এটা, আমি হাতে লাগলো, আমার নামে এরকম দোষ দিচ্ছে, আমি আর থাকবো না, এখানে থাকবো না, আমি চলে যাবো। ওই এরকম অশান্তি শুরু, কান্নাকাটি শুরু হয়। একে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় রাত্রিবেলা। সেখানে তো এখন নার্সিংহোমে কী হতো তখন, ওই পুলিশ কেস কী হয়েছে, রক্তারক্তি কাণ্ড, রাত্রিবেলা এইসব মারামারি করেছো, পুলিশ কেস করো না, ট্রিটমেন্ট করবো না, এরকম একটা ছিল সেই সময়। তো তাকে ট্রিটমেন্ট দেবে না এরকম একটা, বলছে না ওরা কিছু নয়, ওনার নিজের নোকে না, এটা নিজের নোকে তো হতে পারে না এইভাবে। তো যা করে বুঝিয়ে বাজে ডাক্তারের ট্রিটমেন্ট করি, ব্যান্ডেজ করি, মানে এতটাই ডিপ হয়েছে, মানে কারণ মানুষের সাধারণ নোকে হতে পারে না, মেয়েদের হাতে তো নখ থাকে, কিন্তু ওইভাবে নখটাকে বসিয়ে দিয়ে রক্ত বার করা, নখ তো ভেঙে যাবে স্বাভাবিক, নখ তো ভেঙে যাওয়ার কথা। এটা কিন্তু ঘটে। এটা ঘটার পর ওরা পরদিন আবারও বুঝতে পারে যে আমাকে ওখানে ওই যদি কিছু ঠিক করার হয় তো ওইখানেই যেতে হবে, ওইখানে গিয়েই করতে হবে। তো গিয়ে বড় ছেলেকে দেখায় যে এরকম হচ্ছে, মানে এবার যে কেউ মারা যাবে একটা পরিস্থিতি। বাবাকে তখন বোঝান, বাবা তখন একটু নরম হয়ে বলছে ঠিক আছে, আমি তো যা পরিস্থিতি দেখে এসেছি, তোমাদের বাড়িতে যা কাজ করার সেটা করা হবে, ডেটটা ঠিক হলো,
মাঘী পূর্ণিমা তিথির পরদিন বাবা ডেটটা ঠিক করলেন উনি ওখানে যাবেন, কেননা পূর্ণিমা অবস্থায় সবুজকালী মায়ের মন্দির থেকে বেরোনো অসম্ভব, ওখানে পুজো হবে। যে আমি একটা জিনিস বিশেষ প্রস্তুত করব, সেটা পূর্ণিমা তিথিতে প্রস্তুত করবো, যখন পূর্ণচন্দ্র থাকবে, পূর্ণচন্দ্র থাকাকালীন আমি ওই জিনিসটা প্রস্তুত করব, সেটা নিয়ে তোমার বাড়িতে মাঘী পূর্ণিমা তিথির পরদিন কাজ হবে। এবার সেখানেতে ওদেরকে আয়োজন করার জন্য সমস্ত কিছু বলে দেন, আয়োজন করতে মানে ওনারা আয়োজন করতে শুরু করে। বাবা যথারীতি ওই দিনে ওখানে বেরোন বাড়ি থেকে, বেরিয়ে যাওয়ার পর বাবার সঙ্গে আর বাবার আরও দুজন শিষ্য ওনারা ওখানে যান। এখন আমি যাই এবং আমার সঙ্গে আরও সবাই যায়, বাবার সঙ্গে থাকে। তখন তো আমি ছোট, তখন তো আমাকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাবার সঙ্গে আরও বাবার 2 সিনিয়র শিষ্য তারা যান। সেখানে যাওয়ার পর ওখানে পৌঁছন। এইবার দেখো কীভাবে ঘটনাটা বাধাপ্রাপ্ত হচ্ছে। ওখানে যাওয়ার পর ওনারা যে সামগ্রীগুলো, মানে পূজার জন্য যে সামগ্রীগুলো, এটা আনতে যাচ্ছে তো দেখতে যাচ্ছে তো ওটা নেই, এটা দেখতে যাচ্ছে খুঁজতে যাচ্ছে, অথচ ফর্দ মিলিয়ে সমস্ত কিছু জিনিস নিয়ে আসা নেই কিছু। বাবা ওখানে সকালবেলা পৌঁছে যাওয়ার পর ওখানেতে গিয়ে বলেন যে স্থান নির্বাচন করেন তো কোথায় করবেন। বাবা কিন্তু সোজা উঠে যান ছাদে গিয়ে বলেন যে এই ছাদে ওই চিলেকোঠার যে ঘর সংলগ্ন রান্নাঘর এবং চিলেকোঠার ঘরের ওই মধ্যবর্তী যে একটু ফাঁকা জায়গা, বাবা ঠিক করেন যে সেখানেতেই ক্রিয়াটি হবে। এবং ওখানে যখন ওনাদের সঙ্গে কথা বলতে বসেন, বাবা যে কোনো জায়গায় যাওয়ার পর আগে প্রত্যেককে নিয়ে বসেন দুপুরবেলা। আর এই সমস্ত কাজ করতে গিয়ে কিন্তু আমাদের স্ট্রিক্ট মানে ভীষণভাবে বাবা নির্দেশ থাকে, সেখানে জল পর্যন্ত স্পর্শ করা যাবে না, সেই বাড়ির জল পর্যন্ত খাওয়া যাবে না দুপুরবেলা। তো বাবাকে অনুরোধ করতে থাকে সেই মানে খাওয়ার জন্য। বাবা তো খান না, বাবা খাবার নিজের জন্য যতটুকু নিয়ে যাওয়ার ততটুকু নিয়ে গেছিলেন, যতটুকু খাবার। এবং আরেকটা জিনিস হচ্ছে এর মাঝখানে বলে রাখা ভালো, বা আমাদের এই ক্রিয়ার ক্ষেত্রে অনেক সময় উপোস থাকা বা অনেকে পুজোর ক্ষেত্রে উপোস থাকা, কিন্তু আমাদের নিয়মে কিন্তু কোনো উপোস থাকার কোনো ব্যাপার নেই। কারণ আমরা এটা মনে করি যদি উপোস থাকতে হয়, পেটের মধ্যে যদি খিদে পায়, আমরা সঠিকভাবে তো কিন্তু কাজে মনোনিবেশ করতে পারবো না। কারণ আমরা যদি খিদের দিকে কষ্ট হয়, শরীর হয়, আমি নিজেরই পাওয়ার নেই, আমি সেখানে কি করে একটা রকম ক্ষমতার সঙ্গে লড়াই করবো। আগে তো নিজস্ব শক্তি বাড়াতে হবে, সেইটা হচ্ছে এই প্রাণশক্তি বা নিজস্ব যে শক্তি, সেই শক্তিটাকে বাড়াতে হবে। এই কথাটা বাবা হলে অন্য ভাষায় বলতেন। আর এবারে ওখানেতে গিয়ে নিজের মধ্যে খাওয়া দাওয়া করে এবার দুপুরবেলা প্রত্যেককে নিয়ে ওখানে বসেছেন। যে এইবার বলো যে তোমার যে প্রথম পক্ষের স্ত্রী কিভাবে মারা গিয়েছিল। তখন বড় ছেলে একটু ঘাবড়ে যায়। তখন ওই বাবা, বয়স্ক মানুষ, উনি বলেন যে এরকম আমরা ছিলাম না, গুরুদেবের আশ্রমে এরকম গিয়েছিলাম, তো এরকম এই ঘটনা ঘটেছে, আমরা এসে জানতে পারি এই হয়েছে। বলো আচ্ছা তাই নাকি। বলার পর এবার সন্ধ্যা হয়ে গেছে, বাবা যজ্ঞে বসেছেন। যজ্ঞ পুরোপুরি পুজো মিলল, বাবা ঘট স্থাপন করেছেন, যা কাজ করার। কি কাজ করেছেন ওটা আমি বলবো না, কারণ হচ্ছে আমাদের তন্ত্রের যে সমস্ত গুপ্ত জিনিসগুলো, ওগুলো কিন্তু আমার বলার কোনো রকম কোনো পারমিশনই নেই, কারণ তন্ত্র প্রকাশ্যে সিদ্ধিহানি, আমার কোনো নিয়মই নেই বলার। আমি বলতে পারবো না কি কাজ উনি করেছেন বা কি তন্ত্র প্রয়োগ করেছেন বা কি কাজ হয়েছে ওখানে, আমি সেইগুলি বলবো না। তো ওখানে উনি কাজ করতে শুরু করেন, পুজো মেটে, পুজোর পর যজ্ঞ শুরু হয়। এবার এটা যারা প্রত্যেকেই জানে, বাবা এটা মানে স্টাইল বলো বা যা কিছুই বলো, যজ্ঞের মাঝে কিন্তু উনি পুরোটা কনফেস করেন কি হয়েছিল না হয়েছিল, উনি সেই সময় উপলব্ধি করাবেন পুরোটা। এইবার যেটা হলো, যজ্ঞর মাঝপথে প্রায় পূর্ণাহুতির কিছুটা আগে সময় ওনার যে সমস্ত তন্ত্রের, আমাদের যজ্ঞটা তো পুরো তন্ত্রের যজ্ঞ, যে সমস্ত ক্রিয়াদি উনি করছেন এবং করার মধ্যখানে এবার হঠাৎ করে ওই যজ্ঞের গন্ধকে ছাপিয়ে ওই পোড়া গন্ধ ওই জায়গায়, পুরো ফাঁকা জায়গা, ওটা তো ছাদ সংলগ্ন, ওই জায়গায় পুরোপুরি ভরে ওঠে। এইবার যেটা হয়, সেখানে তো প্রত্যেকেরা ভয় পেয়ে যায়, সবাই তো বসে রয়েছে, বড় ছেলে, ওই সেকেন্ড ওয়াইফ, বাবা মা প্রত্যেকে বসে রয়েছে, যে ভয় পেয়ে যায়। বাবা বলে কেউ বিচলিত হবে না ভীষণভাবে। এবার সেটাকে রিমুভ করার জন্য বাবা যাবতীয় কাজ করা, সে সমস্ত কিছু করলেন। মিনিট 5-7 এরকম ছিল, বাবা বলছেন মিনিট 5-7 এরকম ঘটনাটা মানে এটা ছিল। ছাওয়ার পর ওটা কিন্তু পুরোপুরি চলে যায় গন্ধটা। এইবার যেটা হয়, পুরোপুরি পুজো শেষ হয়। শেষ হওয়ার পর বাবা ওখানে একটি জিনিস প্রতিষ্ঠা করেন, যে ত্রিশূল আমাদের, সেটা প্রতিষ্ঠা করেন এবং ওখানে পুরো বাড়িটা তার আগেই বন্ধন করে দিয়েছিলেন এবং প্রত্যেকে দেহ বন্ধন করে দিয়েছিলেন। সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে যায়। কাজ কমপ্লিট হতে হতে প্রায় ভোররাত্রির কাছাকাছি হয়ে যাওয়ার পর, শেষ হওয়ার পর উনি একটু রেস্ট নেওয়ার জন্য যান। সকালবেলা হয়েছে, বাবা এবার বেলায় বেরিয়ে আসবেন। তার আগে সবাইকে ডাকেন। ডাকার পর সকলকে ডেকে উনি বলেন যে
বড় ছেলেকে পার্টিকুলারলি বলে যে তুমি কি হয়েছিল, তোমার স্ত্রীকে তুমি কি করেছিলে সেটা নিজে মুখে বলো, তুমি যেটা আমাকে বলেছো সেটা সত্য কথা নয়, সেটা তুমি ভালো করেই জানো, সত্য কি হয়েছিল তুমি সেটা সবাইকে বলো, কি ঘটনা ঘটেছিল। তখন কিছুক্ষণ বড় ছেলে পুরোপুরি চুপ করে যায়, পুরো চুপ করার পর সেটা ভেঙে পড়ার পর বলে যে এরকম যে আমার সঙ্গেই ওনার যে এখন বর্তমান ওয়াইফ এনার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় বিয়ের পরে। আর বিয়ে করার পর থেকে ওখানে তো অশান্তি শুরু হয় দুজনের মধ্যে, যেহেতু দুজনের মেনটেনেন্স করে যেটাকে বলে, দুটো নৌকে পা রাখতে চলতে পারছিল না। এর সঙ্গে নিজের যিনি প্রথম ওয়াইফ ছিল তার সঙ্গে অশান্তি শুরু হয়। সে কোনোভাবে বুঝতে পেরে গিয়েছিল যে এরকম কোনো একটা অ্যাফেয়ার চলছে এর মধ্যে। তখন ও রান্না করছিল সেই সময়, সেই দিন দুপুরের যে রান্না করা সেই রান্না করছিল, তখন সেই সময় একটু অশান্তি শুরু হয়। ও স্নান করতে যায়, ভদ্রলোক বড় ছেলে স্নান করতে গিয়েছিল, সেই সময় ওর ফোনে ওই এখন যে ওয়াইফ তার ফোন আসার পর ও ফোনটা রিসিভ করে ফেলে। রিসিভ করতেই দুজনের মধ্যে কথোপকথন হয়, একটু বাদ বিতণ্ড তর্কতর্কি হয়। হতে এই প্রথম যে ওয়াইফ জেনে ফেলেন যে কী ব্যাপারটা। তখন ও বাথরুম থেকে বেরোতেই তার সঙ্গে প্রবল অশান্তি শুরু হয়। অশান্তি শুরু হওয়ার পরে গ্যাস জ্বলছিল, উনি ওনাকে ধাক্কা মারতেই ওনার শাড়ির ওই সিল্ক জাতীয় কিছুটা শাড়ি পরেছিল, যেটাতে পুরোপুরি আগুনটা ধরে যায়। এতটা নিষ্ঠুর, এতটা মানে কি বলবো, মানে পৈশাচিক একটা মানসিকতা। রান্নাঘরের দরজাটা আটকে দিয়েছিল। আচ্ছা, ও নিজে থেকে দরজা আটকে দিয়েছিল? বড় ছেলে, হ্যাঁ ওটাই তো বলছি। আটকে দিয়েছিল, বাইরে থেকে বেরিয়ে এসে ওকে পুড়ে মরতে দিয়েছিল। কতটা পৈশাচিক বেদনাদায়ক ঘটনা, বুঝতে পারছো? এটা ও আর বলতে পারছিল না, মানে ফেস করতে পারছিল না যে এরকম বেরিয়ে আসি। তখন মানে এই ঘটনাটা শোনার পর কারোর মুখ দিয়ে আর কোনো কথা বেরোনোর মতো পরিস্থিতির মধ্যে ছিল না। এবং এই যে ঘটনাটা পুরো, তখন বাবাকে বলেন যে বাবা এখন তার ওই বাবা মা তো জানতো না, বাবা মা তো জানেই না কিছু, ওরাই দু ভাই, মেজো ভাই ছোটো ভাই, আর বাবা মা তো জানতোই না ঘটনাটা পুরো। তখন মানে আর কিছু করার নেই, মানে কি বলবে, ওনারা পুরো বাকরুদ্ধ হয়ে গেছে যে রীতিমতো তো একটু খুনি সে, খুনি সে, তার ফলাফল পেয়েছিল, আমি ওটা বলছি পরে। তখন এবার বলেন যে বাবা এর প্রায়শ্চিত্ত, আমরা তো মানে এটা জানতাম না, আমরা বৌমাকে খুব পছন্দ করে নিয়ে এসেছিলাম, আমরা খুব পছন্দ করতাম, বলছে সেই কারণেই আপনারা তাকে ভালোবাসতেন বলেই, সেই কারণেই সে কিন্তু শুক্রবার সেই ওই সময় এসে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করতো যে তাকে সে পুড়ে ওইভাবেই মারা গিয়েছিল, তাই অতৃপ্ত হয়ে তার কাছে ঘুরে বেড়াচ্ছিল বাড়ির মধ্যে। এবং ওই যে কালো বেড়ালটি মানে এমন নয় যে প্রতি সময় সবসময় যে ভৌতিক ব্যাপার কালো বেড়ালের মধ্যে দিয়ে আসে, এমন নয়, কিন্তু যে কোনো পশু বা এর ওপরই এরা একটু খুব দ্রুত, মানে এরা খুব প্রভাব বিস্তার করতে পারে, এই মানে বিদেহী আত্মা যেটা প্রভাব বিস্তার করতে পারে, আর কালো বেড়ালের ক্ষেত্রে একটু বেশি করতে পারে। তাই এই যে কালো বেড়ালটি কিন্তু এটা হচ্ছে ওই মনসা দেবীর ওখানেতেই ওই আশেপাশে চত্বরেই ছিল। যখন এরা ওখানে গিয়েছিল, ওই যে প্রেতাত্মা অর্থাৎ ওই যে বড় বৌমার যে আত্মা, সেও কিন্তু ওদের সঙ্গে সঙ্গে ওখানে গিয়েছিল, যাওয়ার পরই কালো বেড়ালটাকে পায় এবং তার উপরই প্রভাব বিস্তার করেছিল, এটাই ধারণা করা যেতে পারে। সেখান থেকে ওই কালো বেড়ালটা মাঝে মধ্যে আসতো এবং কালো বেড়ালটা এসে বাড়ির মধ্যে ঘোরাফেরা করতো। এবার তখন এর বাবা বলেন যে এটা তো খুব মারাত্মক অন্যায়, কি করব না করব, মানে এবং সেটি একবার দুজনে কিন্তু জানতো, ওই বড় সেকেন্ড ওয়াইফ এবং এরা কিন্তু জানতো যে এই ঘটনাটা এর কারণেই বড় ছেলেই মেরে দিয়েছে প্রায়, কিন্তু এই যে দরজা বন্ধ করে নৃশংসভাবে মেরেছে এটা কিন্তু ওই সেকেন্ড ওয়াইফও জানতো না এইভাবে, যে এইভাবে মেরেছে। ও ভেবেছিল ধাক্কাধাক্কিতে আগুন লেগে গেছে তারপরে মারা গেছে, এটাই জানতো যে ও কোথাও না কোথাও হলে ও দোষী। কিন্তু এইভাবে যে মার্ডার করা, যেটাকে বলে এক প্রকার মার্ডার করা, এইভাবে যদি ওই সময় আগুন নিভিয়ে দিত বা নিভিয়ে দিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, সেটা কিন্তু হয়তো প্রাণটা যেত না। তো এমন একটা পরিস্থিতির মধ্যে হওয়ার পর বাবা তো তাকে যাচ্ছে তাইভাবে কথা করেন, বলার পর ওখান থেকে ফিরে আসেন। তারপর থেকে তার বাড়িতে আর কোনো রকম কিছু প্রবলেম হয়নি। এইবার যেটা হলো প্রায় এক বছর এইবার যে ঘটনা হলো, শাস্তি পায় মানুষ, শাস্তি পাবেই একদম, এবং সেটা এই জন্মেই পাবে। বড় ছেলে বাইক নিয়ে অফিস যাচ্ছিল, সাঁতরাগাছিতে বাইক অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, ওর বাঁ পাটা বাদ চলে যায়, সে এখন ওই অবস্থাতেই আছে, অন্যের ভরসায় বেঁচে আছে। সেটা হতে পারে তার ওই যে তার আত্মার প্রভাবেই হয়েছিল এমন নয়, তার কৃতকর্মের ফলেই ভেবেছিল এমন
আমি বলতে পারি না, আমি তো জানি না সেটা কী করানো হচ্ছে, কিন্তু সে কিন্তু ফলাফল পেয়েছে। কারণ আমি জানি বলে পুরো বিষয়টা, পরবর্তীকালে কিন্তু ঘটনাটা তাদের সঙ্গে মানে যোগাযোগ ছিল বলেই যে এই কিন্তু এই বড় ছেলে কিন্তু তার কৃতকর্মের ফলাফলটা কিন্তু পেয়েছিল। সে কিন্তু এখন অন্যের ভরসায় বেঁচে থাকতে হয় তাকে। তাদের বাড়িতে ভৌতিক সমস্যার কিছু নেই, কিন্তু যে ঘটনাগুলো ঘটেছিল খুব একটা হৃদয় বিদারক ঘটনা এবং ভয়ানক ঘটনা। কারণ খাটা হাত দেখা বা ওই রকম একটা মহিলা সে পজেস্ট হয়ে গিয়ে ওই রকম উঠে বসে পড়ে বলা, বা কালো বিড়াল বা এই গন্ধ কিন্তু খুব মারাত্মকভাবে। এই নিয়ে অনেক ঘটনা আছে, সেগুলো পরে নিশ্চয়ই আলোচনা হবে বা কথা হবে। এই হচ্ছে এই একটা মানে কি বলবো, খুব দুঃখজনক ঘটনা। এবং আমার কাছে প্রথমেই বললাম না যে এই ঘটনাটা আমার কাছে খুব দুঃখের, এবং সেই ঘটনাটা আমি এখনো পর্যন্ত খুব মন থেকে যেন মেনে নিতে পারি না এই ভদ্রলোকের যে এই কাজটা। এটা তো একটা প্ল্যান্ড মার্ডার, একদম ভীষণভাবে পরিকল্পিত খুন যাকে বলা হয়। এবং সেটা হয়তো মানুষের কি মেন্টালিটি সেই সময় হয়েছিল সেটা তো এখনো এরকম পৈশাচিক মানুষ আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমাকে একটা কথা বলো, যেহেতু আমরা বলেছিলাম যে ঘটনার পরে আমরা তন্ত্র নিয়ে কিছু কথা বলবো, তো সেই সাবজেক্টে ঢোকার আগে তুমি কালো বিড়ালের উল্লেখ করলে এই ঘটনাতে। আমি নিজে প্রায় 5 থেকে 7 বছর কালো বিড়াল পুষেছি। আচ্ছা, ঠিক আছে। 2015-এ মানে আমি একটা বিড়ালকে তুলে আনি, ঠিক আছে। তো সেই বিড়ালটারই বাচ্চা হয়, 4টে বাচ্চা হয়, তার মধ্যে একটা বাচ্চা ছিল কালো। আচ্ছা, পুরো কুচকুচে কালো, তার শরীরে অন্য কোনো রকমের রং নেই। তো সে বড় হয়, বহু বছর ছিল। তাহলে তুমি নিশ্চয়ই বিড়ালের চোখটা নিশ্চয়ই লক্ষ্য করে, বিড়ালের চোখটা নিশ্চয়ই তুমি লক্ষ্য করে দেখো। কালো, তুমি যখন বললে না কালো বিড়ালের চোখ বা তার আওয়াজ অন্যান্য বিড়ালের তুলনায় একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে। তো এটা আমি দেখেছি। ইনফ্যাক্ট এরকমও ঘটনা ঘটেছে যে আমার মামার বাড়িতে থাকতো সেই বিড়ালটা, আর আমার মামার বাড়ির ঠিক পাশেই একটি মাঠে কালী পুজো হয়, আমাদেরই ক্লাবের পুজো। আর সেখানে মা ভীষণ জাগ্রত, ঠিক আছে। কথায় আছে বা প্রচলিত আছে আমাদের ওই গলিটার মধ্যে যে মা নাকি প্রতি রাত্রে ওই গলিটার মধ্যে হাঁটাচলা করেন। আচ্ছা, প্রতি রাত্রে, এবং অনেকেই সেই পায়ের নুপুরের শব্দ পেয়েছে। আচ্ছা, ইনফ্যাক্ট আমার মামার বাড়ির প্রত্যেকটা ঘরের লোক জানে, কিন্তু তারা শুনতে পায়। এবার আমি কেন বলছি ঘটনাটা আমি আসছি। প্রায় দিনই শুনতাম যে আমার ওই কালো বিড়ালটা ঠিক জানলার মুখে গিয়ে বিভৎস মানে তারস্বরে চিৎকার করতো, মানে যে ওর চিৎকারের ছোটা ঘুম ভেঙে যেত যারা ঘুমোতো ঘরে। তো এরকমই একদিন ও ভীষণ চিৎকার করছে, আমার মাও সেদিনকে মামার বাড়িতে ছিল। মা আমাকে ঘুম থেকে তুলে দেয়। আচ্ছা, দেখ ও ভীষণ চিৎকার করছে, জানলার দিকে তাকিয়ে। ওর চিৎকার থামে, মিনিট 2-3 পরে ওই গলির ভেতর দিয়ে পায়ের নুপুরের শব্দ আমরা পাই। আচ্ছা, আমি নিজের কানে শুনেছি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে তুমি বললে না যে ওরা অনেক কিছু বুঝতে পারে, আমি তখনই তোমায় বললাম যে এরকম কালো বিড়ালের একটা এক্সপিরিয়েন্স আছে। তো হঠাৎ করেই কালো বিড়ালটা একদিন হারিয়ে যায়। আচ্ছা, প্রায় 6 থেকে 7 বছরের পোষা বিড়াল। সন্ধেবেলায় ঘরে খাবার দাবার খায়, কারণ ওদের একটা টাইম স্লট বাঁধা ছিল যে সকাল দুপুর বিকেল এই টাইমে ওরা খাবে। বিকেল 4:30-5টার সময় খেতে আসে, খেয়ে যে সেই বেরোলো, ও আর কোনোদিন ফেরত এলো না। তাই নাকি? হ্যাঁ। তো কোথাও না কোথাও আমার মনে হয় যে হতে পারে কেউ তুলে নিয়ে চলে গেছে, হতে পারে সে নিজে কোথাও চলে গেছে। যেহেতু কালো বিড়াল, সেই কারণেই এই চিন্তাগুলো মাথার মধ্যে। এমনও হতে পারে যে মানে ওই যে উনি মানে বিড়ালটা যে কাজ ছিল যখন, তারপরেই নুপুরের শব্দ, অর্থাৎ মায়ের নুপুরের শব্দ হতে পারে কোথাও না কোথাও গিয়ে মায়ের দর্শন পেয়ে তার মুক্তি হয়েছে। বা ও প্রত্যেক দিনই করতো, প্রতিদিনই ওরকম চিৎকার করতো, আর প্রতিদিন রাতের বেলায় ওই নুপুরের শব্দ পাওয়া যায়। আচ্ছা, ইনফ্যাক্ট এখনো রাত্রি 3-3:30 সময় ওই গলিতে নুপুরের শব্দ পাওয়া যায়। অনেকে ভয় পায়, অনেকে পায় না, কারণ অনেকেই জানে যে আমাদের গলিতে মায়ের পুজো হয় এবং তিনি ভীষণভাবে জাগ্রত। ঠিক আছে। তো আমার প্রশ্নটা তোমার কাছে এখানেই যে কালো বিড়াল কি শুভ, নাকি শুধুমাত্রই তারা অশুভের বার্তা নিয়ে আসে? আমি কেন এই প্রশ্নটা করছি সেটা হচ্ছে মা ষষ্ঠীর বাহনও কিন্তু কালো বিড়াল। একদম মা ষষ্ঠীর বাহন কালো বিড়াল আর কি, বিড়াল। এবার সেটাকে মানে বর্ণবিদ্বেষী ভাব নিয়ে আসা বিড়ালের মধ্যে, এটা তো তৎকালীন সময় থেকে চলে আসে, যে কালো মানেই খারাপ বা অন্যান্য রঙগুলো সেগুলো ভালো, কালো চামড়ার মানুষজন ভালো নয়, এটা চলে আসছে। এইবার যেটা হচ্ছে বিড়ালকে যে অশুভ মানা হয় কেন? অনেকে দেখবে বিড়াল রাস্তা দিয়ে কাটলে সেখানে দাঁড়িয়ে পড়ে, গাড়ি নিয়ে থামিয়ে দেয়, স্টার্ট বন্ধ করে দেয়। এই জিনিসগুলো কেন? আমি একটা করে যাচ্ছি পুরো বিষয়টা। এইটা ছিল তৎকালীন সময়তে, বলা হচ্ছে তৎকালীন সময়ে তো গরুর গাড়ি বা কোনো পশু দিয়ে চালিত গাড়ি ছিল, মানে টানা গাড়ি যেটাকে বলে পশু চালিত। ওই যখন সেই গাড়ি যেত, মানে গরু বলো বা পশু বলো,
তখন ওই রাস্তা দিয়ে ওই বেড়াল যদি চলে যেত বা কালো বেড়াল যদি সামনে চলে আসতো কোনো সময়, বা বেড়াল হোক কালো বেড়াল হোক যদি সামনে থেকে চলে আসতো, সেই থেকে পশুগুলো মানে একটু বিচলিত হয়ে পড়তো বা একটু তাড়াহুড়ো করতো বা তার দুর্ঘটনা ঘটতো সেই সময়, বা উল্টে যেত, কেউ পড়ে যেত, এসব হতো। তার কারণেই যখনই বিড়াল রাস্তা দেখতো ওই থামিয়ে দেয়া, গাড়িটা থামিয়ে দাঁড়িয়ে দেওয়া, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে তারা যেত। এইটাই প্রচলিত হতে 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 আজকালকার দিনে এই রাস্তা দিয়ে বেড়াল কালে নাকি অশুভ হয়, সেটা কিন্তু এসে দাঁড়িয়েছে। ওকে, এবার কাকতাড়িওভাবে কিছু ক্ষেত্রে তোমার ভয়, দেখবো অনেক সময় বিড়াল রাস্তা কেটে গেল, তুমি মারলে না, তুমি বেরিয়ে চলে গেলে, গিয়ে তোমার খারাপ হলো। সেটা কিন্তু আমার মনে হয় না, এটা আমার ব্যক্তিগতভাবে ধারণা, আমার মনে হয় না যে সেটা কোনো অশুভ বা সেইটার কারণেই হচ্ছে। এটাকে আমি একটা অন্যরকমভাবে দেখি, যে ওরা রাস্তা কাটছে মানে ওরা আমায় সাবধান করে দিচ্ছে যে সামনে গেলে বিপদ হতে পারে। একদম, এটা এটা এই ভাবনাও আমরা নিতে পারি। এবার ওরা যে অশুভ এমনটা নয়, তাহলে মা ষষ্ঠীর বিড়াল আমার বাহন বিড়ালই কেন? এটা তো প্রশ্ন আসতে পারে যে মা ষষ্ঠীর বাহন বিড়ালই কেন? বলা হচ্ছে মা ষষ্ঠী কিসের দেবী, মানে কিসের হচ্ছে তোমার সন্তান ধারণের জন্য, বা সন্তানের যাতে মঙ্গল হয়, বা যারা মানে গর্ভবতী হয়েছেন তাদের যাতে ভালো হয়, তাদের জন্য তারা এই মা ষষ্ঠীর পুজো করা হয়, বা মা ষষ্ঠীর মানে তারা আরাধনা করে থাকেন বা পুজো করে থাকেন যাতে সন্তানের শুভ হয়। এইবার বেড়ালকে বলা হচ্ছে, হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্র বলা আছে বেড়ালের দুধ বা বেড়ালের কোনো সংস্পর্শে যারা এই গর্ভবতী হন বা যারা এই ধরনের সমস্যায় ভোগেন, তাদের কিন্তু বিভিন্ন রকমের মানে হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু এই বেড়ালের দুধ বা এই ধরনের থেকে এরকম একটা প্রচলিত মানে আছে, যে বিড়ালের থেকে সংস্পর্শে এলে যা এই ধরনের মেয়েলি যে সমস্ত রোগ বা সেখান থেকে মুক্তি হতে পারে। কোথাও না কোথাও কি কানেক্টেড, যে মা ষষ্ঠী হচ্ছেন ওই সন্তান ধারণ বা ওই সমস্ত দেবী, এবং বিড়াল হচ্ছে এই যে সন্তান ধারণের ক্ষমতা বৃদ্ধি করানো বা বা এই ধরনের প্রবলেম থেকে উদ্ধার করানো, বা তার এই দুধ থেকে যে বিভিন্ন প্রবলেম সলভ হতে পারে, রোগের নিরাময় হতে পারে, সেই জন্যে কিন্তু বিড়ালকে মা ষষ্ঠীর বাহন হিসাবে ধরা হয়েছে। এটা শুধুমাত্র এই মা ষষ্ঠী আর বিড়ালের সঙ্গে নয়, তুমি একটু ভেবে দেখো মা লক্ষ্মীর বাহনকে পেঁচা, অড জিনিস, মা লক্ষ্মী আর পেঁচা তার একটা বাহন, এটা হয়। এর পেছনে যুক্তিটা কি, যে মা লক্ষ্মী কিসের দেবী? শস্যের দেবী, মানে ধন সম্পদের দেবী, এবং তোমার ধান অন্ন এই সমস্ত জিনিসের দেবী। এবার আমাদের গ্রামাঞ্চলে যখন ধান ওঠে, খামার বাড়ি থেকে ধান ওঠে, যখন খামার বাড়িতে প্রস্তুত রাখা হয়, সেখানে কিন্তু ইঁদুরে গিয়ে ধান কেটে দেয় বা ধান খেয়ে নেয়। মাঠের যে ইঁদুর হয়, মাঠের জমি ধারে আল বলে সেগুলোকে, ইঁদুর হয়, মেঠো ইঁদুর, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করে, আর সেগুলোকে খায় কে? পেঁচায়। আচ্ছা, পেঁচা কিন্তু কোথাও না কোথাও গিয়ে ওই শস্য রক্ষা করছে, সেই জন্য মা লক্ষ্মীর বাহন পেঁচা। এরকম প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটার, আমাদের হিন্দু ধর্ম সমস্ত জিনিসের লজিক আছে। আমাদের হিন্দু ধর্ম একটা বিরাট ব্যাপার, বিরাট ভাস্ট একটা সাবজেক্ট। এই যে এইবারে ওই খেতে নেই, তাই এইবারে এই খেতে নেই, অমুক জায়গায় বসতে নেই, তমুক জায়গায় বসতে, এইসব নিয়ম যে হিন্দু ধর্মের, প্রত্যেকটার পেছনে একটা সাইন্টিফিক রিজন রয়েছে যদি খোঁজা হয়। এবং আমাদের হিন্দু ধর্মের মতো এত বড় এবং এত উদার এবং এত কিছু জিনিস, ক্ষমতা সম্পন্ন জিনিস আর কিছু নেই। তার জন্য আমি বলছিলাম মাঝখানে যে ওই মসজিদে গিয়ে যাওয়া, আমাদের হিন্দু ধর্মে অনেক ক্ষমতাশালী মানুষজন আছে যারা তন্ত্র সাধনা করেন, অনেক সাধক আছেন, এখনও আছেন, অনেক জায়গায় আছেন। এই তো গল্প বলাতে বহু মানুষ আসেন, বহু মানুষ তাদের ঘটনা শেয়ার করেন, তাদের ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্স শেয়ার করেন। সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি তারা কোনোভাবে অ্যাফেক্টেড হলেই তারা মসজিদে চলে যায়। প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে কালো বিড়াল নিয়ে তোমায় যে আমি প্রশ্নটা করছিলাম, এটা আমি শুনেছি, আমি শিওর নই, আমি তোমার কাছ থেকে কনফার্ম হতে। একটা জিনিস হচ্ছে, আমার বাবা একটি কথা বলেন, আমাকে অনেকদিন আগে বলেছিলেন, যে কালো বিড়াল কিন্তু বাড়িতে যারা পোষেছে বা পোষা, যদি ভয় মুক্ত হয়ে তাকে যদি ভালো করে ভক্তি ভরে তাদের যদি পোষে, মানে নর্মাল বিড়াল পোষার মতো যদি পোষে, তাহলে তার কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি হয়, মান সম্মান বৃদ্ধি হয়। এক্স্যাক্টলি, কারণ যখন আমি ওই বিড়ালটা পুষেছিলাম, ওর নাম ছিল কালু বেসিক্যালি, তো বাড়িতে একজন সাধু এসেছিলেন মামার বাড়িতে। তো প্রথমে ওই বাড়ির অনেকে না খুব অপোজ করতো, খুব অবজেকশন করতো ওকে নিয়ে, যে না কালো বিড়াল বাড়িতে রাখতে নেই। তো আমরা তো শুনিনি প্রথমত কথা, কারণ ওকে জন্ম থেকে একদম, মানে ওর যখন জন্ম হয়েছে, আমার ভাই তখন নাম দিয়েছিল ব্ল্যাক প্যান্থার। আচ্ছা, ঠিক আছে, তো হ্যাঁ, ওর জন্ম থেকে আমরা ওকে দেখছি, কি করে ফেলে দেবো কারোর কথা। হ্যাঁ, ঠিক আছে। তো একদিন ওই সাধু এসে বলেন যে এই বিড়ালটাকে কিন্তু বাড়ি থেকে কোনোদিন তাড়াবেন না, ও যেদিন নিজে চলে যাবে, কিন্তু ওকে আপনারা তাড়াবেন না কখনো, তাহলে কিন্তু বাড়িতে ভীষণ প্রবলেম। আমি কোথাও গিয়ে মনে করি যে কোনো প্রাণীকেই বাড়ি থেকে কোনোদিন তাড়ানো উচিত, বিশেষ করে তো অবলা প্রাণীদের। একদম তাই, একদম ভীষণভাবে। তো যেই কথাটা আমি তোমায় জিজ্ঞেস করতে চাইছিলাম, এটা আমি বহুকাল আগে শুনেছিলাম, যেহেতু আজকে কালো বিড়াল নিয়ে আমরা কথা বললাম, আমার মাথায় এই প্রশ্নটা স্ট্রাইক করলো। আমি শুনেছি তন্ত্রের যে অন্ধকার দিক, কালো জাদু বা তন্ত্রের যে ডার্ক অ্যাসপেক্ট, সেক্ষেত্রে নাকি কালো বিড়ালের খুলি ব্যবহার করা হয়। এটা কি ঠিক, মানে এটা কি সত্যি, এরকম হয়?
দেখো, তন্ত্রের যে খারাপ জায়গাটা যেটা বলছো, যেটা দিয়ে মানুষজনকে ক্ষতি করে, যেটা ব্ল্যাক ম্যাজিক বলো বা যে সমস্ত জিনিস বলো, আমি সেই সব জিনিসের দিকে যাচ্ছি না, বা যেটা দিয়ে মানুষ ক্ষতি হয়, মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারোর কাছে গিয়ে ক্ষতি করা থেকে শুরু করে এই সমস্ত ঘটনা ঘটছে, অনেক করাচ্ছে। শয়তানের ছয়ের অভাব হয় না বলে না, এবং তারা ওই সমস্ত জিনিসগুলো ব্যবহার করতেই পারে। সেইটা কিন্তু এই আমাদের শুদ্ধ যে তন্ত্র, যেটা দিয়ে মানুষের উপকার করা হয়, যেটা দিয়ে মানুষ সাধনা করে নিজেকে ভালো রাখবে বলে, নিজের সাধনা শক্তিকে বৃদ্ধি করবার জন্য বা মানুষের উপকার করার জন্য, যে এই সমস্ত তন্ত্রে, সেখানে কালো বিড়ালের মাথা ব্যবহার হয় বলে আমি তো এত বছর এতে আমাদের অন্তত ঘরানায় কোনোদিন শুনিনি কালো বিড়ালের মাথা লাগে বলে বা প্রয়োজন হয় বলে। এটা কিন্তু খারাপ যারা করে বা করার চেষ্টা করে, তারা এইসব কালো বিড়ালের হাড় বা তোমার যে হচ্ছে কাকের যে পালকেরকে পুড়িয়ে গুঁড়ো করে, এই সমস্ত জিনিসগুলো অনেক এরকম আছে, অনেক কিছু জিনিস আছে যেগুলো খুব মারাত্মক এফেক্টিভ হয়। তার মধ্যে হয়তো কালো বিড়ালের মাথা তারা কিন্তু কাজে লাগাতে পারে, ঠিক আছে? কারণ এখন তো দেখতে পাচ্ছ তুমি বিভিন্ন রকমভাবে, মানে মিডিয়া তো দেখতে পাচ্ছি যে বাচ্চাকে বলি দিয়ে আর বাঁচাতে পারছে না, কি হয়, নরবলি দেওয়ার পদ্ধতি, যে সে অমর হয়ে যাবে নরবলি দিয়ে, বা সেই তন্ত্রে ক্ষমতাশালী হয়ে যাবে। একটা বাচ্চাকে ধরে নিয়ে আসছে বা তার নাতিকে ধরে নিয়ে আসছে, দাদু তন্ত্র সাধনা করছে, বলি দিয়ে দিচ্ছে, তারপর তাদের প্রাণ সঞ্চার করতে পারছে না। আগেকার দিনে কী হতো, যারা নরবলি দিত, যে সমস্ত সাধকেরা, তাদের সেই ক্ষমতা ছিল যে তাদের নরবলি দেওয়ার পর তারা সেই সিদ্ধি লাভ করে গিয়ে তারপরে তার প্রাণ সঞ্চার করে দিত, তাকে বাঁচিয়ে দিত আবার। আচ্ছা, ঠিক আছে, এরকমও ঘটনার উল্লেখ আছে। হ্যাঁ, বেশ কিছু বছর আগে মিডিয়াতেও এসেছিল যে কামাখ্যাতে একজন মৃতদেহ মারা গেছে। তোমার এই কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গায় প্রচুর আছে। রিসেন্ট তো বৈদ্যবাড়ি না কোনো একটা জায়গায় আমি খবরে পড়ছিলাম, এরকম একটা ঘটনা ঘটেছে, বাচ্চাকে ডেকে নিয়ে গিয়ে ওরকম তন্ত্র সাধনা করে বলিয়ে দিয়েছে। তার মানে তুমি ভাবো, এখনো পর্যন্ত মানুষ সেই জায়গাগুলো অমর হবে বা ওই জিনিসগুলো বলি দেওয়া, সেই জিনিসগুলো করছে। তাহলে কালো বিড়ালকে মেরে দিয়ে এই সমস্ত করে তাদের পক্ষে কিছুটাই অসম্ভব কোনো ব্যাপার। এবং এই কিছু কিছু ব্ল্যাক ম্যাজিক বলো, এর মধ্যে ক্ষমতা কিন্তু আছে, এদের ক্ষমতাও আছে। যাদের সঙ্গে আমাদের লড়াই, মানুষ যারা ওই জিনিসের পক্ষে, এরকম মানুষের স্বভাব আছে, নিজের গাঁটের পয়সা খরচা করে, তাদের কাছে গেলেও তো পয়সা খরচা হচ্ছে, হ্যাঁ, তাদের কাছে গেলেও পয়সা খরচা করছে, নিজের গাঁটের করেই খরচা করে। তোর আচ্ছা, ও আমার থেকে উঁচু হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, আচ্ছা ওই সম্পত্তিটা পেয়ে যাবে, নে ওকে মেরে দে বা ও ক্ষতি করে দাও, গিয়ে একটা কারোর কাছে গেল, আর লোক বসে আছে এরকম কিছু, হ্যাঁ, কালো কাপড় চাপড় পরে একটু বেশি বসে থাকে ওই ধরনের লোকেরা, হ্যাঁ, দেখবে ওরাও যারা অঘরি, সত্যি করে যারা অঘরি, এটা অনেকে কমেন্ট করতে পারে, কিন্তু আমার কিছু এসে যায় না। অনেকে আছে যারা মানে অরিজিনাল যারা অঘরি, তারা অত লোকের সামনে তাদেরকে কাউকে ধার ধারে না, অত কে আগে পয়সা দিল, কে কারোর কাছ থেকে কাজ করালো, তারাও সব ধার ধারে না। তারা তো তাদের লক্ষ্যে আছে, তারা তাদের সাধনা নিয়ে আছে। তারা থোড়েই তোর বাড়িতে অমুক হয়ে আছে, তোর অমুক কর, যজ্ঞ কর, এইসব বলতে যাবে, থোড়েই তাদের কাজ ওসব জিনিস নয়। অসাধু কিছু ব্যক্তি আছে যারা ওইরকম কালো কাপড় চোপড় পরে ধান্দাবাজি করছে, আর গুরুর কাছ থেকে বা তারা ওইরকম নিম্ন শ্রেণীর কিছু তন্ত্র শিখেছে, একদম নিম্ন শ্রেণীর, যেগুলো দিয়ে মানুষের ক্ষতি করা হয়, সেইগুলো জিনিসগুলো করে আজকে মানুষের দুর্দশা নেমে নিয়ে আসছে। আর তুমি সত্যি কথা বলছি, আমি তো প্রফেশনালি জ্যোতিষশাস্ত্র চর্চা করছি প্রায় 10 বছর হলো, 2015 থেকে, এই 2025 আমার 10 বছর কমপ্লিট হচ্ছে। কিন্তু ছোটোবেলার বয়স থেকে তো আমরা এই তন্ত্রের ঘটনায় আছি। বাবাও কথাটা বলেন যে এই লাস্ট 5-7 বছরে এই ব্ল্যাক ম্যাজিকে ক্ষতি করা বা মানুষের যে এত ভুগছে, এই কেস এই লাস্ট 5-7 বছরের মধ্যে যতটা আমরা এসেছে আমাদের কাছে, আগে কিন্তু এতটা ছিল না। মানুষের মনের মধ্যে হিংসা প্রবৃত্তিটা বেড়ে যাচ্ছে ভীষণভাবে, যার কারণে আর এই জিনিসগুলো ঘটছে, তারা এই সমস্ত জিনিসগুলো। আর সব থেকে বড় কথা, এখন মানুষের একটা প্রবৃত্তি তৈরি হয়েছে, সে নিজে সফল হওয়ার থেকে বেশি অন্যের ব্যর্থতায় খুশি, যার কারণে তো এই জিনিসগুলো হচ্ছে। আমি তোমাকে এরকম ভুরি জায়গায় জিনিস বলতে পারি, এই কেসগুলো নিশ্চয়ই পরবর্তীকাল আলোচনা করবো। আমার খুব পরিচিত একটা দাদা আছে, বজবজে বাড়ি, তার বাড়িতে এরকম মানে কি বলে প্রেত চালনা করে দিয়েছে রীতিমতো। সেই কেসটা শুনলে আমি পরে আলোচনা করবো, সেটাও খুব ভয়ঙ্কর লোমহর্ষক কেস, এবং সেটাও সলভ করা হয়েছে, এবং তার সঙ্গে যোগাযোগে আছি। এবং সেটা তোমাকে বলে রাখি, আমি এখানে আসছি শুনেছে, সে কিন্তু তোমারও খুব বড় ফ্যান এবং গল্পওয়ালা পরিবারের একজন সে সাবস্ক্রাইবার, সে নিশ্চয়ই এই ঘটনাটাও দেখবে, তার ঘটনাটা আমি বলবো। এবং এই যে মানুষের আজকে যেই পরিস্থিতি হয়ে রয়েছে, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে, কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু আলো অন্ধকার যেমন ছিল, আমার মনে হয় না যে যত দিন যাবে এই জিনিসগুলো আরো বাড়বে, কারণ কলিযুক্ত মানুষের ক্ষতি সাধন করা, বলেছেন শ্রী মা তো বলেছেন, সারদা মা তো বলেছেন, কলিতে দেখবে অনেকেই সন্ন্যাসী হবে আর নাচিয়া গাইয়া সব নরকে যাইবে। ঠিক সেটাই হবে, নাচবে, গাইবে, হাত তুলবে, আর ওই নরকে যাবে। মানে অসাধু ব্যক্তিরা সাধুর বেশ ধারণ করে একদম নরকে যাবে, একদম তাই তো, খুনই তো হিসাব বোধ এগুলো, সেগুলো তো আসছে মিডিয়া। একটা কথা বলো, এই যে যখন আজকে আমরা এপিসোড শুরু করলাম, তুমি
মা কালীর একটা বিশেষ রূপের কথা বললে, যেই রূপের পুজো তোমার বাড়িতে হয়, সবুজ কালী মা। সবুজ কালী মা কি, আমি যদি খুব ভুল না করি, এটা কি বুদ্ধিস্ট তন্ত্রের যে গ্রিন তারার কথা বলা হয়েছে সেই কালী মা? একদম নয়। আচ্ছা, তাহলে একটুখানি একদম বলো সবুজ। এটা বলতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেটা হচ্ছে আজ থেকে প্রায় ৮০-৯০ বছর আগে আমার দাদু সেই সময় ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করে উনি অন্যরাজ্যে চাকরি করতেন। মানে চাকরিতে খুব একটা ভালো লাগতো না, ভাব খেয়ালি গোছের মানুষ ছিলেন, খুব একটা চাকরি পছন্দ হতো না। সেই সময় থেকে উনি বাঁশি বাজাতে পারতেন। আচ্ছা, এবার ওনাকে অনেক দূরে ট্রান্সফার করা হয়। ট্রান্সফার করার পর উনি ফিরে আসেন গ্রামে, রিজাইন করে দিয়ে, যাবেন না চাকরিতে, বাড়িরও আমার ছিল। ফিরে এসে আমাদের গ্রামে উনি আমাদের গরু নিয়ে যেতেন এবং গরু পালন করা বা চাষবাস করা এইসবই করতেন। আমাদের গ্রামের মাঝখানে একটি শ্মশান আছে, যে শ্মশানের কাহিনী আমি পরে বলবো। সেই শ্মশানটি এমন, মানে এখনও সেটি নির্জন, আজ থেকে ৮০ বছর আগে তো কতটা নির্জন ভেবে না। কেন নির্জন? ও চারিদিকটা হচ্ছে চাষের জমি, চারিদিকে চাষের জমি, আর মাঝখানে জঙ্গল, শ্মশান, লোকালিটি নেই। নির্জন তো হবেই, চাষবাস ব্যতীত সেখানে লোক যায় না কেউ, যতক্ষণ চাষ হয় দিনের আলো থাকে ততক্ষণই লোক থাকে। সো এরকম একটা নির্জন স্থানে বসে দাদু বাঁশি বাজাতেন। এবার আস্তে আস্তে কি হয়, সঙ্গীত তো সাধনার অন্যতম একটা মাধ্যম, আস্তে আস্তে দাদু আধ্যাত্মিকতার দিকে চলে যেতে শুরু করেন। আধ্যাত্মিক একটা মনন ফিরে আসে। মানে উনি তো ভাব খেয়ালি করছেন, এমনি মানুষ ছিলেন, আধ্যাত্মিক উনি গুরু খুঁজতে থাকেন যে আমি সাধনা করব, দীক্ষা নেব, এইসব দিকে চলে আসে। আর আমরা বৈষ্ণব, গোড়া বৈষ্ণব পরিবার সেই সময় একদম পালন করতো, কৃষ্ণর ভক্ত ছিল, অনুরাগী ছিল। সেই সময় উনি গুরু খুঁজতে থাকেন, তো কোথাও গুরু সেরকম মনের মতো পাচ্ছিলেন না। এবার হলো কি, একদিন হঠাৎ করে উনি গরু নিয়ে মাঠে গেছেন, মাঠে গরু নিয়ে খোঁটা পড়ছেন, ওনার পিছন দিক থেকে একজন কেউ ওনার নাম ধরে ডাকেন, বটকৃষ্ণ। তখন উনি পিছন ঘিরে তাকান, তাকিয়ে দেখেন কোনো সাদা বস্ত্র পরিহিত একজন কেউ সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছেন। আর ওই ব্যক্তির অরাটাই আলাদা, ওনার দৈব ভাবটাই আলাদা। উনি দাদু ওনার দিকে তাকিয়ে উনি আর কিছু বলতে পারেননি। তখন এই ব্যক্তি বলেন যে তুমি শ্মশানে আজকে আমার অমুক সময় আমার সঙ্গে এসে দেখা করবে, আজকে তোমাকে আমি দীক্ষা দেবো। আচ্ছা। তো দাদু হতবাক হয়ে যায় যে আমি তো গুরু খুঁজছিলামই, সেখানে এসে আমি একজন গুরু পেয়ে গেলাম, মানে উনি দীক্ষা দেবেন বলছেন, এটা কোথা থেকে হলো? আর আমরা তো এই শ্মশানেই থাকি, সেখানে একটা সাধক এসে আছে, আমরা জানি না। এই সমস্ত কথা ওনার মনের মধ্যে থাকতে তখন ওই সাধক বলেছিলেন যে তুমি বাড়ির অনুমতি নিয়ে এসো, মায়ের বা বাবার অনুমতি নিয়ে আসতে হবে, দীক্ষা নিলে এটা প্রয়োজন। তখন উনি চলে যান বাড়ির অনুমতি নিতে। তখন মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন, মানে দাদুর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে ওনার মনের আনন্দে গুরু পেয়ে গেছি, একদম সাধনা করবো, এবার গিয়ে ওনার কাছ থেকে দীক্ষা নেন। এবার দীক্ষা নেওয়ার পরে উনি ওনার কাছ থেকে আর কী কী পেয়েছিলেন, বা ওই ব্যক্তির, ওই সাধক ব্যক্তির নাম কি ছিল, উনি তারপর যে কোথায় চলে গেলেন, ওনার কোনো রকম কোনো কিছুই আমরা জানি না। মানে দাদু আমৃত্যু কাউকে কিছু বলে যাননি, গুপ্ত পুরোপুরি। আচ্ছা, পুরোটা গুপ্ত। তারপর থেকে উনি লুকিয়ে তন্ত্র সাধনা করতে শুরু করেন। আগেই বললাম যে আমরা বৈষ্ণব পরিবার, আমরা একটা গোটা বৈষ্ণব পাড়ার মধ্যে এখানে থাকি। সেখানকার বাড়ির ছেলে তন্ত্র সাধনা করছে, শ্মশান সাধনা করছে। তৎকালীন সময় মোড়ল প্রথা ছিল, সমাজ ভিটে ছাড়া হতে হবে, এক ঘরে হতে হবে, এমন পরিস্থিতি। তো লুকিয়ে করতো। দাদুর বাবা মা দেখলেন এ তো ছেলের ভাবগতিক ভালো নয়, রাত্রি হলেই বেরিয়ে যাচ্ছে, ভোরবেলা শ্মশানের কালী ঝুলো মেটে ফিরে আসছে। তখন আমার ঠাকুমার সঙ্গে দাদুর বিয়ে দিয়ে দেন জোর করে। বিয়ের পরও দাদু খুব একটা মতিগতি চেঞ্জ হয়নি, ঠাকুমাকে বুঝিয়ে সুঝিয়ে শ্মশানে বেরিয়ে চলে যেতেন। তেমন হয় সংসারেরও তো বাধ্যবাধকতা একটা এসে যায়। উনি বাড়িতেই ঘরের মধ্যে লুকিয়ে ঘটে আর যন্ত্রে মায়ের পুজো করতে শুরু করেন, সাধনা করতে শুরু করেন। তো এরকম বেশ কিছুদিন যাবার পর মা ওনাকে স্বপ্নাদেশ দেন যে তুমি কতদিন আর ঘটে যন্ত্রে আমার পুজো করবে, তুমি মূর্তি রূপে আমার প্রতিষ্ঠা করো। তখন এই কথা যখন পরের দিন সকালবেলা সকলকে জানায়, তখন সকলে রেড়াই করে ওঠে। মার দেয় বলে একদম ঠিক করে যে তুমি ইয়ার কি পেয়েছো, আমরা বৈষ্ণব ধর্ম পালন করি, আমরা নিরামিষ খাই, তুমি সেখানে তন্ত্র সাধনা করছো লুকিয়ে, ঠিক আছে সেই পর্যন্ত ওকে। তারপরে তুমি বলছো বাড়িতে কালী মন্দির প্রতিষ্ঠা করবে, শ্মশান কালী নিয়ে আসবে। তৎকালীন সময় তো আরও গোড়ামি ছিল, পাড়ার 5 জন চলে এলো, বাধার মুখে পড়লো, দাদু পুরোপুরি পিছিয়ে গেলেন। এবার যেটা হলো, দাদু একদিন শ্মশানেতে সাধনা করছেন রাত্রিবেলা, যে সবুজ ঘাসের ওপরে দাদু ওই গরু বেঁধে দিয়ে বাঁশি বাজাতেন বসে, উনি দেখছেন হঠাৎ করে শ্মশানটা অদ্ভুত আলোর জ্যোতিতে ভরে গেছে, এক মায়াবী আলোয় ভরে গেছে। দাদু চোখ খুলে দেখছেন ওই সবুজ ঘাসের ওপরে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা দাঁড়িয়ে রয়েছেন, মা কালী। উনি দেখেছেন এটা? একদম স্বয়ং শ্রীকৃষ্ণ মা কালী দাঁড়িয়ে রয়েছেন। এবার ওনারা বলছেন উভয় যে তোমরা যে আমাদেরকে ভেদজ্ঞান করছো, আমরা কিন্তু মানে আলাদা নই, আমরা এক এবং অভিন্ন, দেখবে। উনি তখন দেখছেন ওই শ্রীকৃষ্ণের যে অবয়ব উনি দেখছিলেন এবং মায়ের যে অবয়ব উনি দেখছিলেন, দুটো মিলেমিশে একাকার হয়ে গেল, হয়ে গিয়ে একটা অদ্ভুত নারী মূর্তি আবিষ্কৃত হলো, যেটি দেখতে অবিকল কালী ঠাকুরের মতো, কিন্তু তার গায়ের রংটা হয়ে গেল ওই কচি দুর্বাঘাস, অর্থাৎ নব দুর্বা দল শ্যাম, অর্থাৎ নতুন দুর্বাঘাসের দলের ওপরে শ্যাম শ্যামা দাঁড়িয়ে একত্রিত হলেন।
নতুন যে কচি দূর আকাশের রঙের ওই দেবীর রং হলো। তখন ওই দেবী মূর্তি বলেন যে এই রূপ প্রতিষ্ঠা করতে তোমার কোনো রূপ বাধা সৃষ্টি হবে না, আর তুমি প্রত্যেককে গিয়ে বোঝাও যে শ্রীকৃষ্ণ এবং কালী আলাদা নয়, তারা এক। এবং হঠাৎ করে শ্রীকৃষ্ণ বা দাদুর কাছে ছিলেন কেন? আমরা বৈষ্ণব বলে তা নয়, দাদু বাঁশি বাজিয়ে সঙ্গীতের মাধ্যমে শ্রীকৃষ্ণকে তুষ্ট করে ফেলেছিলেন, সিদ্ধি লাভ করে ফেলেছিলেন সঙ্গীতের মাধ্যমে, এবং সাধনা করে, শ্মশান সাধনা করে উনি মাকে পেয়েছিলেন, তাই উভয়ে ওনার কাছে চলে এসেছিলেন। সেই কারণে এখনো পর্যন্ত মাকে, আমাদের বাড়ির মানে সবুজখালী মাকে বাঁশি বাজিয়ে শোনানো হয় প্রতিদিন। দাদু বাজাতেন, তারপরে বাবা, বর্তমানে আমি। প্রতিদিন মাকে লাইভ বাঁশি বাজিয়ে, রেকর্ডিং নয়, বাঁশি বাজিয়ে শোনাতে হয় প্রতিদিন। এবং তারপরে দাদু ওইটা ওনার মুখ থেকে শোনার পর দাদু রটন্তী কালী পুজো তিথিতে মাকে এসে প্রতিষ্ঠা করলেন আমার বাড়িতে, বাংলা 1357 বঙ্গাব্দে, রটন্তী কালী পুজো তিথিতে। এবং একটা বোঝালেন যে শুধুমাত্র সবুজ রংটা কেন কোথা থেকে হয়ে গেল, বা কৃষ্ণকালী যে এক হয়ে গেল, এটা কিন্তু পুরাণে আছে। বলা হচ্ছে ব্রজে যখন শ্রীকৃষ্ণ এবং রাধিকা প্রেমালাপ করছেন, তখন জটিলা কুটিলা অর্থাৎ রাধিকার যারা ননদ, তারা গিয়ে রাধিকার যিনি স্বামী আয়ান ঘোষ, উনি তো তন্ত্রের উপাসক ছিলেন, এবং ওনাকে গিয়ে বলেন যে তোমার স্ত্রী ওখানে কৃষ্ণের সঙ্গে প্রেমালাপ করছে, জঙ্গলে যাও, দেখিয়ে যাও। যা হয় জটিলা কুটিলা তো যেরকম স্বভাব, এই কটা বলতেই তো আয়ান ঘোষ রেগে যায়, রেগে গিয়ে একদম ক্রোধান্বিত হয়ে পাড়ার 5 জনকে জড়ো করে একদম লাঠি সোটা নিয়েই যাচ্ছে, আজকে একদম শেষ করে ফেলবো। শ্রীকৃষ্ণ তো ভগবান, উনি জানতে পেরে গেছিলেন যে এরকম আসছে, রাধিকার স্বামী পাড়ার দলবল নিয়ে আসছে। তখন উনি মা কালীর রূপ ধরেছিলেন আর রাধিকাকে বলেছিলেন যে তুমি কালী পুজো করতে শুরু করো। তখন সকলে এসে দেখছে যে রাধিকা কালী পুজো করছে, শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমালাপ করছে না, কালী পুজো করছে লুকিয়ে জঙ্গলের মধ্যে। এটা দেখতে আয়ান ঘোষ খুব খুশি হয়, কারণ তারা আরাধ্যা দেবী হচ্ছে কালী ছিল, খুব খুশি হয়। সেখানে জটিলা কুটিলা খুবই ভর্ষিত হয় ভীষণভাবে, যে তোমরা মিথ্যা কথা বলে নিয়ে এলে, উনি তো কালী পুজো করছেন এখানে। এই কথাটা রটে গিয়েছিল ওখানে যে রাধিকা কালী পুজো করছে। এই রটে যাওয়ার জন্য ওই তিথির কালী পুজোকে রটন্তী কালী পুজো বলা হয়, যেটা মাঘ মাসের এই আসন্ন গেল যে রটন্তী কালী পুজো, এই 27শে জানুয়ারি পড়েছিল, সেই রটন্তী কালী পুজো, সেই রটে গিয়েছিল বলে ওই তিথির নাম রটন্তী কালী পুজো। আর ওই রটন্তী কালী পুজো দিয়ে শ্রীকৃষ্ণ কালীর রূপ ধরেছিলেন। আর সেই রটন্তী কালী পুজো তিথিতেই যেখানে শ্রীকৃষ্ণ মা একত্রিত হয়ে আমার দাদুকে দর্শন দিয়েছিলেন। ওকে, সেই জন্যই আমাদের বাড়িতে এখন পুজোটা কিন্তু মা কালীর হয় তন্ত্রমতে, প্রাচীন তন্ত্রমতে, এবং ওই দেবীর বর্ণিত পূজা পদ্ধতি মেনে কিন্তু পূজা হয় এখনো, যার কারণে দেবীর প্রিয় ফুল জুঁই ফুল, এবং দেবীকে ইলিশ মাছের ভোগ দেওয়া হয় আমাদের বিশেষ বিশেষ অমাবস্যা তিথিতে, ইলিশ মাছের ভোগ দেওয়া হয়। সেই রীতি চলে আসছে, সেই থেকে কিন্তু এই বাঁশি বাজিয়ে শোনানো, যেহেতু সঙ্গীতের মাধ্যমে দাদু কৃষ্ণ পেয়েছিলেন, তাই এই আচার অনুষ্ঠান করে পূজার আচরণ করে কিন্তু কৃষ্ণের পূজা আমাদের ওখানে হয় না। যেটা হয় সেটা হচ্ছে সঙ্গীতের মাধ্যমে, অর্থাৎ বাঁশি বাজিয়ে। সেই কারণে এই জন্মাষ্টমী তিথিতে যেটা হয় আমাদের, সেটা টানা 7-8 ঘন্টা নন স্টপ বাঁশি বাজিয়ে শোনানো হয়। সেখানে আমার ছাত্রছাত্রীরা থাকে, সেখানে যারা আমার কাছে বাঁশি বাজানো শেখে, বা যারা আমি থাকি, এবং অনেক খুব নামকরা বাঁশুড়িয়া তারা আসেন মাকে ওখানে বাঁশি বাজতে শোনাতে। জন্মাষ্টমীর দিন এই উৎসবটা আমরা করে থাকি শ্রীকৃষ্ণকে তুষ্ট করবার জন্য। এই হচ্ছে সবুজখালী মায়ের ইতিহাস বা সবুজখালী মায়ের রহস্য। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। তুমি যখন বলছিলে না মায়ের ঘটনাগুলো, শ্মশানে যে আলোর জ্যোতি, তারপর তোমার দাদুর যে স্বপ্নাদেশ, আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল। দাদুর ঘটনা বলবো, দাদুর অনেক কেস আছে, দাদু অনেক যে কেস হ্যান্ডেল করেছে সেগুলো আরও ভয়ঙ্কর। দাদু তো সিদ্ধ পুরুষ ছিলেন। আমাদের এলাকার লোকেরা এখন ওনাকে ঠাকুর বলে সম্বোধন করে, আমার এলাকার লোকেরা, আমার পাড়ার লোকেরা, বা এখন ওনাকে ঠাকুর বলেই সম্বোধন করে, মনে করেন বড় ঠাকুর বলতেন সবাই ওনাকে। এবং ওনার গা থেকে একটা সবথেকে উনি কেন ওনাই ছিলেন, আমি তো দাদুকে দেখার সৌভাগ্য হয়নি। আমার জীবনের সবথেকে বড় যদি কিছু আফসোস বলো, সেটা আমার দাদুকে আমি দেখতে পাইনি, এটা একটা আমার বড় আফসোস। বলতেন না, এখনো যারা বয়স্ক মানুষ আছেন যারা দাদুকে দেখেছেন, তাদের কাছ থেকে শুনি দাদু কেমন ছিলেন, দাদু কি বলতেন। ওনারা বলেন দাদু কিন্তু কোনোদিন সাবান মাখতেন না, আচ্ছা, আর প্রতিদিন সরষের তেল মাখতেন গায়ে, পুকুরে স্নান করতেন। অথচ ওনার গা দিয়ে কোনোদিন 1 ফোঁটা তেল মাখলে তেল চেটে গন্ধ বেরো না, 1 ফোঁটা কোনোদিন গন্ধ বেরোতো না, উল্টে ওনার গা দিয়ে একটা পদ্ম ফুলের মতো মিষ্টি সুগন্ধ বেরোতো। সাধু মানুষ ছিলেন, উনি কুলকুণ্ডলীকে জাগিয়ে ফেলেছিলেন। আমরা পরবর্তীকালে যে ধারণা ওনার সম্বন্ধে করতে পারি, উনি সত্যি সত্যি সিদ্ধ, বাক সিদ্ধ ছিলেন। এবং দাদু যার যার মাথায় হাত রেখেছে সেই সময়, তারা আজকে এক একজন সেই লেভেলে পৌঁছে গেছে। স্বয়ং বামদেবের সাথে তোমার দাদুর কি সম্পর্ক? দাদুর নয়, এটা হচ্ছে বাবার সম্পর্ক। আচ্ছা, সেটা যদি বলি, সাধক বামাখ্যাপার শিষ্য ছিলেন মহাত্মা মণিমোহন গোস্বামী, বসিরহাটের তারাখ্যাপা। ওনার আশ্রম আছে বসিরহাটে, এখন তুমি ওখানে যেতেই পারো, বা ওনাকে যেতে পারে। ওখানে জোড়া কালীতলা নাম, জোড়া কালী, বাড়িতে তারা এবং কালী দুটোই আছে, দুটো জিনিসই আছে। উনি প্রতিষ্ঠা করেছিলেন। ক্ষমতাধারী লোক ছিলেন, অসম্ভব ক্ষমতা সম্পন্ন লোক ছিলেন তারাখ্যাপা।
ওনার নাম ছিল। বামা খ্যাপার শিষ্যদের মধ্যে একজন তারানাথ তারা খ্যাপা ছিলেন, যিনি বামা খ্যাপার প্রথম শিষ্য, আর ইনি হচ্ছেন দ্বিতীয়। উনি হচ্ছেন মহাত্মা মণিমোহন গোস্বামী, যেনাকে বসিরহাটের তারা খ্যাপা বলা হয়। আচ্ছা, ঠিক আছে, উনি বামা খ্যাপার শিষ্য ছিলেন। এই মণিমোহন গোস্বামী অর্থাৎ বসিরহাটের তারা খ্যাপার শিষ্য হচ্ছেন বোধানন্দ পুরী। তো বোধানন্দ পুরীর একমাত্র শিষ্য হচ্ছেন আমার বাবা। সেই সূত্রে বামা খ্যাপার শিষ্য তারা খ্যাপা, তারা খ্যাপার শিষ্য বোধানন্দ পুরী, তার শিষ্য হচ্ছে আমার বাবা পণ্ডিত শিবানন্দ পুরী। অর্থাৎ বামা খ্যাপা হচ্ছেন আমার বাবার পরাপর গুরুদেব। সেই সূত্র ধরে, এটার আমি কোনো প্রমাণ দিতে পারবো না বা এটা কোনো দেখানোর জিনিস নয়, সাধক বামদেবের কিছু ব্যবহৃত জিনিস তারা খ্যাপা উনি নিয়ে এসেছিলেন কোনো একটা সময় গিয়ে। মানে উনি তো বিভিন্ন সময় যেতেন, তারা খ্যাপা নিয়ে এসেছিলেন কিছু জিনিস ওনার কাছে ছিল। তার মধ্যে থেকে যেমন মা বিমলার দেয়া ত্রিশূল বলো, মা বিমলার দেয়া ভুল, কোনো একটা ত্রিশূল উনি নিয়ে এসেছিলেন, যেটি তারা খ্যাপার কাছে ছিল। সেটি কিন্তু উনি ইছামতির জলে বা এরকম নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। উনি মনে করেছিলেন এর শক্তি কেউ বহন করতে পারবে না পরবর্তী সাধকেরা, তাই ভাসিয়ে দিয়েছিলেন। এবং তার কাছে আরও কিছু অবশিষ্ট জিনিস ছিল, যেটি উনি আরও অনেক শিষ্যকে কিছু দিয়েছিলেন। তার মধ্যে বোধানন্দপুরীকে উনি খুব পছন্দ করতেন তারা খ্যাপা, কারণ বোধানন্দপুরীকে দেখতে অবিকল বামা খ্যাপার মতো ছিল। মানে ওনার যে রং গায়ে এবং মুখের আদলটা অনেকটা বামা খ্যাপার মতো দেখতে ছিল, যার কারণে তারা খ্যাপা দেখছেন যে আমার শিষ্যকে আমার গুরুদেবের মতো দেখতে কিছুটা, যার কারণে উনি খুব পছন্দ করতেন ওনাকে। এবং ওই কিছু ব্যবহৃত জিনিস স্বয়ং বামদেবের ব্যবহৃত কিছু জিনিস ওই বোধানন্দপুরীকে দিয়ে যান। আর বোধানন্দপুরীর একমাত্র শিষ্য হচ্ছেন আমার বাবা, একমাত্র বলা ভুল, আমার বাবা আমার মা, আর ওনার কোনো শিষ্য ছিল না বোধানন্দপুরী। আচ্ছা, তাই সেই সূত্র ধরে সেই জিনিসটি, সেই ধনসম্পদ যেটাকে সত্যি সত্যি হিসেবে ধনসম্পদ, ওর মূল্য দিয়ে তার বিচার হয় না, সেই সম্পদ বাবা পান, সেটি সযত্নে আমাদের সবুজখালী মায়ের মন্দিরে সেটি তন্ত্রের যে সমস্ত কাজ করা হয়, সেই তন্ত্রের কাজে ওটা কিন্তু কারোর ওই লোককে দেখানোর জন্য বা লোকের কাজে ওসব, ওটা নিজস্ব সাধনার জন্য বাবা, ওটা নিজস্ব শক্তির জন্য ওটা ওনার তন্ত্রের যে সমস্ত ক্রিয়া করা সেগুলো উনি করেন। সেগুলো আমি দেখেছি আমার যখন পৈতে হয় 9 বছর বয়সে, যখন আমি অধিকার পাই, তারপর আমি সেগুলো দর্শন করেছি, তার আগে কিন্তু দেখিনি। এবং ওই মানে জিনিসগুলি, মানে সম্পদগুলি যেগুলি, ওগুলি কি এতটাই মাহাত্ম্য, প্রতি অমাবস্যায় সেগুলিতে কারণ বাড়ি দিয়ে কাজ করতেই হবে, নচেত তারা ওখানেতে যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে, সেই সময় তারা যারা থাকে তারাই বুঝতে পারে। এরকম একটা পরিস্থিতি হয়েছিল যেদিন বাবা একটু অমাবস্যায় পূজায় বসতে দেরি হয়েছিল, হঠাৎ করে আওয়াজ দিতে শুরু করেছিল সেই দুটো জিনিসের মধ্যে, নড়াচড়া করতে শুরু করেছিল সেই দুটো জিনিস। বাবা তড়ি ঘড়ি গিয়ে সেগুলোকে নিয়ে বসেন, কারণ বাড়ি দিয়ে তার কাজ করা হয়। এগুলো গুপ্ত কথা কিছু বলে ফেললাম, যেগুলো বলা মানে আমার উচিত হলো না, কিন্তু আমি বললাম, এর বাইরে আমি আর কিছু বলবো না। এই হচ্ছে আমাদের সঙ্গে বামা খ্যাপার যে সংযোগ, যেটা বললাম গুরু পরম্পরা আমার বাবার সঙ্গে। তারাপীঠ যাও? হ্যাঁ যাই, খুব রিসেন্ট যাবো, আবার খুব রিসেন্ট মার্চ মাসে যাবো তারাপীঠ। এবং আমি শুনেছি, ইনফ্যাক্ট আমি গেছি, ওই যে তারাপীঠ মহাশ্মশান, যেটা মার্কেটের মধ্যে যে শ্মশানের দরজা, মহাশ্মশান, ওখানে গেলে একটা অদ্ভুত ভাইব্রেশন ক্রিয়েট করে শরীরও। আমি মনে করি ব্যক্তিগতভাবে এখনো পর্যন্ত, তুমি দক্ষিণেশ্বর বলো বা তারাপীঠের ওই শ্মশানে বলো, আমি মনে করি মা তারা এবং স্বয়ং বামদেব এখনও ওনারা বিরাজমান আছে ওখানে। একটু যদি সেই মনের ভাব দিয়ে যদি ফিল করা যায়, একদম ওই ভাইবটাই আলাদা, সত্যি করে ফিল করা যাবেই। কেউ এমন নয় যে তাকে উচ্চস্তরে সাধক হতে হবে তারপরে ফিল করতে পারবে। যদি একটু ভাব দিয়ে একমনা হয়ে ডাকা যায়, সবটাই একমনা হতে হবে, একমনা হয়ে তাকে ডাকতে হবে। যদি সেইভাবে ডেকে ওই ভাইবটা নেওয়া যায়, তাহলে ফিল হবেও একদম ওই তারাপীঠ মহাশ্মশানে মা তারা এবং সাধক বামদেব আছেনই আছেন। এটা আমি হলপ করে আমার ব্যক্তিগত ধারণা থেকে বলতেই পারি। তোমার কি মনে হয় যে তারাপীঠ মহাশ্মশানে সত্যিকারের অঘরী আছে এখনো? থাকতেই পারে। তার দর্শন হয়তো আমি হয়তো এখনো সেই যোগ্য হইনি, বা ওনার দর্শন বা সেই ব্যক্তিদের দর্শন পাবো, বা মানুষজনদের সেই ধরনের, তা হয়তো সাধারণ মানুষের বেশি হলিউডে বানাচ্ছেন। কারণ আমি শুনেছি যে বারাণসীর মণিকর্ণিকা ঘাটে অঘরীর দর্শন নাকি পাওয়া যায়, যদি কেউ খুব ভাগ্যবান হয়। ওটাই বলতে চাইছি, কিন্তু গেলেই যাদেরকে কালো বস্ত্র পরে দেখতে পাওয়া যাবে বা মানে পরিষ্কার একটা কথায়, তাদের থেকে সাবধান থাকা ভালো। আমি কাউকে ছোট করতে চাই না, বা আমি সব থেকে বড় এটা বলতে চাই না। নিশ্চয়ই তাদের মধ্যেও নিশ্চয়ই কিছু আছে, তারা আমার কাছে প্রণম্য ব্যক্তি, কিন্তু বুঝে শুনে মানুষের কাছে যাওয়া উচিত। কারণ হচ্ছে যেমন বিজ্ঞানেরও যেমন সুফল আছে কুফল আছে, তেমন এই সময়তেও কিন্তু যেমন ভালো মানুষও আছে, তেমন একটা কথাই আছে বলা যায়, তারা হচ্ছে ধান্দাবাজও আছে। তাই খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে। আমি কেন এই প্রশ্নটা তোমাকে করলাম জানো? আমি দেখেছি যারা তন্ত্রের সাথে যুক্ত, যারা তান্ত্রিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত, তারা প্রত্যেকেই মায়ের পুজো করেন।
মা কালীর পুজো করেন, মা তারার পুজো করেন, বা দশমহাবিদ্যায় যে 10টি রূপ দেবীর তাদের পুজো করেন, তাদের উপাসনা করে থাকেন। সেক্ষেত্রে তাদের মধ্যে এরকম 50-60% তান্ত্রিক রয়েছে যারা মানুষের ক্ষতি সাধনও করছে, যাদেরকে দিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। তো যারা মায়ের শক্তিকে কাজে লাগিয়ে তন্ত্রবিদ্যা করছে, তারা কি করে কারোর ক্ষতি করতে পারে বা কারোর, আমার মনে হয় না যে মায়ের শক্তিকে দিয়ে খারাপ ক্ষতি কেউ করতে পারে বলে। আমার মনে হয় না, এটা আমার ব্যক্তিগত ধারণা। মায়েরকে কাজে লাগিয়ে কোনো কেউ কারোর ক্ষতি করবে, এটা আমারও সেই সময় মা কালী কি জন্য এসেছিলেন? ওই এতে যুদ্ধে কি জন্য মাকে ডাকা হয়েছে? ওষুধ নিধনের জন্য। এবার মা চামুন্ডা এক হাতে কাটছেন আর এক হাতে রক্তপান করছে যাতে রক্তবীজের মাটি না পড়ে। আর সেখানে এই অসুর রূপী এখন বর্তমানে যারা যে পরিস্থিতি পশ্চিমবঙ্গ বলো বা ভারতবর্ষের বলো, বিভিন্ন জায়গায় বলো, যে সমস্ত মানুষেরা মানুষকে মেরে দিচ্ছে, ক্ষতি করছে, এই সমস্ত করছে, তারা তো অ্যাকচুয়ালি সেই সময়কার অসুর। আমি মনে করি সেই সময়কার অসুর। তাদেরকে তো মা নিধন করবার জন্য মা আসবেন। মা তাদের কথা শুনে আসবেন? আসবেন না। আমার এটাও মনে হয় মানে কিছু কিছু ক্ষেত্রে সেই বলি প্রথা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, সেটা ওটা শাস্ত্রীয়ভাবে ওটা পরে আলোচনা হবে, একদিন বলি প্রথা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। কিন্তু আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয়, জানি না কথাটা বলা ঠিক কিনা, কিন্তু এই যারা অসুর বা এই ধরনের কাজ করছে, মানুষের ক্ষতি করছে, মেরে দিচ্ছে, ওই ছাগল বলি না দিয়ে তাদেরকে এই মানুষরূপী ছাগলগুলোকে আমার মনে হয় কেন বললাম জানো? কারণ কিছুদিন আগে আমার কাছে রাত্রিবেলায় ঠিক 12টা সাড়ে 12টা নাগাদ আমার পরিচিত একটা দাদা আমাকে ফোন করে, বলছে ভাই তুই তো বহুদিন ধরে এইসব নিয়ে কন্টেন্ট বানাচ্ছিস, তো তোর তো প্রচুর মানুষের সাথে এরকম যোগাযোগ আছে, এরকম কেউ আছে যে আমাকে বাঁচাতে পারবে? আমি একটু অবাক হয়ে যাই। ঘটনাটা না হয় একদিন পরে বলবো, বাট তাও আমি বলছি যে 2015 থেকে তার স্ত্রী এবং তার বাচ্চার উপর প্রেত চালান করা হয়েছে। আচ্ছা, ছেলেটা কোটিপতি ছেলে, সে আমার পরিচিত, কিন্তু ঠিক আছে, আজকে তার পকেটে 15 টাকা নেই। তাই না? হ্যাঁ, তার 6টা ব্যবসা আজ বন্ধ হয়ে যেতে চলেছে। ঠিক আছে, সে একটা সময়ে শোভাবাজারে টাকার গদির ওপর বসে থাকতো, তার যে কারখানা সেখানে টাকার গদির ওপর বসে থাকতো। ইনফ্যাক্ট মন্দারমণিতে তার নিজস্ব হোটেল রয়েছে, সেই হোটেলে নাকি ডেলি কোনো কাস্টমার আসে না। আচ্ছা, কোনো কাস্টমার আসে না। ইনফ্যাক্ট হোটেলের ম্যানেজার বলছে যে এই দৃশ্য তো এর আগে কোনোদিন দেখিনি, যে কালো প্যাঁচা এসে হোটেলের ছাদে বসে আছে। কালো প্যাঁচা। আমি রাতের বেলায় ওর যা যা ঘটনা শুনে না আমার রীতিমতন গুজবাম্পস দিচ্ছিল। ও বলছে যে ও উল্টোডাঙা থেকে শোভাবাজারের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছে, ওর গাড়ি ছিল 2nd গিয়ারে, হঠাৎ করে হাতিবাগান মোড়ে গিয়ে দেখছে যে ওর গাড়ি 4th গিয়ারে চলে গেছে। আচ্ছা, অদ্ভুত, মানে আমি এরকম ঘটনা শুনিনি কখনো। ইনফ্যাক্ট ওর যে বাচ্চা ছেলে, সে ওর ফ্ল্যাটের ব্যালকনিতে খেলতে খেলতে হঠাৎ করে কাঁদতে দৌড়ে এসছে। আমি মানলাম একটা যার ব্যবসা ডাউনফল করছে বা তার পারিবারিক সম্পর্ক ঠিক নয়, সেই ক্ষেত্রে তার মেন্টাল আনস্টেবিলিটি হতে পারে, তার মানসিক অবসাদ থেকে সে হ্যালিউসিনেট করতে পারে। একটা 3 বছরের বাচ্চা কেন হ্যালিউসিনেট করবে? সে দৌড়ে এসে বলছে ব্যালকনিতে কেউ একজন দাঁড়িয়ে আছে সাদা জামা আর প্যান্ট পরে। আচ্ছা, ঠিক আছে, যাকে সে চেনে না, সে কাঁদছে। সে বাচ্চাটা প্রায়ই ঘরে আর একজনকে দেখতে পায়, যেটা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু দেখতে পায়। এইরকমের একটি ঘটনা, যেটা আমি বলছিলাম না বজবজের একটি কেস, এইরকমের একটি ঘটনা, এবং সেটা আরও ভয়ঙ্কর এবং ভীষণভাবে খুব প্যাথেটিক সেই ঘটনাটা। এবং সেটার করতে গিয়ে আমাদের ক্ষেত্রেও একটা মানে প্রভাব আমরা বুঝতে পেরেছিলাম। কারণ হচ্ছে এই যে গুড আর ব্যাডের লড়াই যেটাকে বলে, আমরা তো এই যারা খারাপ তাদের সঙ্গে তো মূলত লড়াই, এবং সেই লড়াইটাই আমরা চালিয়ে যাচ্ছি। তো এইটা থাকে মানুষ। আমি কেন বললাম এই ঘটনাটার কথা, এই ঘটনাটা নিয়ে হয়তো গল্প বলাতে আমি পরে একদিন পুরো ঘটনাটা শেয়ার করবো। কারণ সেদিনকে ওই দাদাটার সাথে যখন আমি কথা বলছিলাম, প্রায় 3 ঘন্টার ওপর আমি কথা বলেছি তার ওয়াইফের সাথে। তারা বলছে তারা বহু তান্ত্রিকের কাছে গেছে, অনেকের কাছে গেছে। ইনফ্যাক্ট তারা তাদের বাড়ির মধ্যে, মানে তাদের ঘরের ভেতর অন্য কোনো ব্যক্তির এক্সিস্টেন্স ফিল করে, যে তারা ছাড়াও তাদের ঘরে অন্য কেউ রয়েছে। রাতের বেলায় শুয়ে রয়েছে, বাসন পড়ে যাওয়া, জলের বোতল টেবিল থেকে নিজের থেকেই পড়ে যাওয়া, তারপর এরকম বিভিন্ন ঘটনা। আর ওই দাদার যে ওয়াইফ, সে প্রত্যেক দিনই কোনো না কোনো ভয়ানক স্বপ্ন দেখে। আচ্ছা, ঠিক আছে, যে একদিন এরকমও স্বপ্ন দেখেছে যে তার ওভেনের ওপর ডাল গরম হচ্ছে, সেই ডালটা পুরো পুড়ে গেছে। এবার সে যখন ডালটা দেখতে গেছে, সে দেখছে তার ঘাড়ের কাছ থেকে একটা পোড়া মুখটা বাড়িয়ে তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। এটা দেখে তার ঘুমটা ভেঙে যায়। তো এরকম বিচ্ছিন্ন প্রচুর ঘটনা রয়েছে। তো তারা যখনই কোনো জায়গায় গেছে এই জিনিসটা থেকে কিওর হওয়ার জন্য, সেখানে যখনই তাদেরকে কেউ সাহায্য করার চেষ্টা করেছে, বা এমন একটা দিন যে এই ক্রিয়াটা করলে হয়তো জিনিসটা কিওর হয়ে যাবে,
সেদিনকে তারা অসুস্থ হয়ে গেছে, তার দুদিন পর তারা মারা গেছে। 3জন তান্ত্রিক মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, এরকম ঘটনা সে আমায় শেয়ার করেছে। আমি তখন বললাম যে দেখো, আমি যে তোমাকে হেল্প করবো, আমি কি ভরসায় হেল্প করবো? স্বাভাবিক। আমি যে কাউকে রেফার করবো তোমার কাছে, তো মানে আমি দায়ী হয়ে যাবো তার ক্ষতি সাধনের জন্য। যদি কিছু হয়ে যায় আমি তো সারা জীবন আমাকে ভাবতে হবে, নিজেকে ভাবতে হবে যে আমি সেই মানুষটাকে সে তার ওখানে পাঠিয়েছি। তো আমার প্রশ্ন তোমার কাছে এইটা, যে এই যে প্রেত চালান বা জিন চালান বা যে ভূতে ধরার যে ঘটনা আমরা শুনে থাকি, এই তান্ত্রিকরা যারা এই জিনিসটা থেকে আমি পেশেন্টই বলছি, পেশেন্টদেরকে উদ্ধার করতে যায়, তারাও কি কোনোভাবে এরকম ক্ষতিগ্রস্ত বা এফেক্টেড হতে পারে? 100% হয়, 100% হয়। এইটাই হচ্ছে তার নিজস্ব যদি শক্তি সেই অর্থে থাকে, সেই ব্যক্তির যিনি সেই কাজটা করবেন, লড়াই করবেন, একটা যে কোনো জিনিসে যদি লড়াই করতে যেতে হয়, উল্টো দিকের বেশি মানুষ যদি শক্তিশালী হয়, তাহলে কী হয়, আমাকে হেরে যেতে হয়, তার এফেক্ট আমার উপর পড়তে হয়। তাই এফেক্ট পড়বেই। আমি যদি একটা দেওয়ালেই ঘুষি মারি তাহলে আমার হাতে তো লাগবেই। তো সেখানে ওই যে খারাপ শক্তির সঙ্গে আমাদের কাজটা সেটাই, তো আমি তো সেটাই বলছিলাম যে সেটা করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমি দেখেছি বাবা অসুস্থ হয়েছেন, সেক্ষেত্রে কিছু এফেক্ট পড়েছে। আমার ওপর একটি এফেক্ট হয়েছিল, যেটি গত নভেম্বরে শিলিগুড়িতে হয়েছিল, যেটা আমি খুব আক্রান্ত হয়ে যাই রীতিমতো যেটাকে বলে। সেইগুলো হয়, সেই লড়াই করতে গিয়ে হয়তো আমার কোথাও ভুলে নিজস্ব যে গার্ড নিয়ে যাওয়া বলো, বা সেই আমার কোনো ভুলে হয়তো সেই জায়গায় আমি পৌঁছে গেছি, সেই গার্ড নেওয়া হয়নি, সেই ক্ষেত্রেও জিনিসগুলো হয়েছে। এবার আমি বাবার ক্ষেত্রেও দেখেছি এটা হয়েছে, কোনো ভুলে হতে পারে বা কোনো রূপ মানে জিনিসটা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হতে গিয়ে। আলটিমেটলি কিন্তু জয় সবসময় শুভ শক্তিরই হয়। এইবার হচ্ছে গিয়ে ওই বই পড়া তান্ত্রিক যদি এই পাকাপোনা করতে যায়, তাহলে তন্ত্রে এই সমস্ত শক্তিশালী জিনিস নিয়ে নাড়াচাড়া করা কিন্তু সত্যি সত্যি প্রাণঘাতী তো হতেই পারে। হয় তুমি সিদ্ধি লাভ, নয় মৃত্যু। তোমার যে ঘটনা তুমি বলছো, এই সমস্ত জিনিস ছেলে খেলা করার জিনিস নয়। ঠিক আছে, আমি পডকাস্টে এসে 2-4টে বড় বড় কথা বলে দিলাম, সেখানে আমি বিরাট বড় তান্ত্রিক, আমি মানে বলতেই পারি না আমি তান্ত্রিক, আমার সেই সাহসই নেই। এমনকি বাবা একটি কথা শোনার পর আমাকে বললেন যে আমি আজকে আমার 75 বছর বয়স, আমি আজ পর্যন্ত আমার বলার এখনো পর্যন্ত ক্ষমতা হয়নি যে আমি বলবো আমি একজন তান্ত্রিক। আমি সেই পরিচয়টা দিতে পারবো না যে আমি একজন তান্ত্রিক, এরাই বলবো কী করে? আমি বলতে পারি না আমি তান্ত্রিক। কারণ অনেকে এখন অল্প বয়সী তান্ত্রিক লাগিয়ে দেয়, যাকে সেটা আসল কথা না। বাবা এটা বলেন, এই তন্ত্র সাধারণত ছেড়ে খেলা জিনিস নয়। 2-4টে বই পড়ে বা কারোর গল্প শুনে বা কারোর 2-4টে এক্সপিরিয়েন্স করে তন্ত্র সাধনা করা যায় না, আর কিছু যাই হোক না খাই হোক। তন্ত্র সাধনা করতে গেলে ওই যে শ্মশানটার কথা বললাম, ওই শ্মশানটায় গিয়ে দিনের বেলা আবার ঘুরে আসার অনুরোধ করবো যারা তন্ত্র সাধনা করছেন। দিনের বেলা গিয়ে ঘুরে আসতে বলবো, তখনই রাতের কী পরিস্থিতি হয় সেটা বুঝতে পেরে যাবে। দিনের বেলা গেলেই ওখানে তার অনেক কিছু মাথায় উঠে যেতে পারে। রাত্রিবেলা কি হয় পরিস্থিতি, তারাপীঠ শ্মশান জমজমাট শ্মশান বা লোকালিটি শ্মশান, আমাদের শহরাঞ্চলে এখন সব জায়গায় লোকালিটি হয়ে গেছে, শ্মশানের সেই নির্জনতা নেই। কিন্তু এখনও গ্রামাঞ্চলে বা অনেক জায়গা আছে যে শ্মশান গুপ্ত এবং নির্জন। সেই শ্মশানের ক্ষমতাও যেমন, যে পরিস্থিতি তার ক্ষমতাও যতটা বেশি, সেখানে ভয়াবহতাও ততটা বেশি। তাই সে সমস্ত জিনিস সব কিছু করার জন্য অবশ্যই নির্দিষ্ট গুরুর পরামর্শ মেনে একটা সময় নিয়ে, অত তাড়াহুড়োর কথা কিছু নেই। মানে আমার কাছে বাবার কাছে একজন এসেছিলেন, একজন খুব আমার বয়সী একটি ছেলে, তার বলছে তন্ত্র সাধনা শিখবে। সে বাবা বলছে তুমি কী করবে তন্ত্র সাধনা? তোমার তো একটা কিছু উদ্দেশ্য থাকা উচিত। সেটা অদ্ভুত একটা কথা বলছে আমার একটা মানে ইচ্ছা হয়েছে আমি অদৃশ্য হব। তাহলে এইরকম মানুষজন আছে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, যারা এই তন্ত্রকে খুব ছেলেখানা ভেবে ফেলছে। কিছু সিরিয়াল, কিছু গল্প, অডিও সিরিজ এসব শুনে শুনে মনে করছে খুব তন্ত্র বোধে খুব সোজা জিনিস, দিনের প্র্যাকটিসে তারা তান্ত্রিক হয়ে যাবে। একদম একদম কিছু মানুষের এই ধারণা চলে এসছে। তাই তন্ত্র তো ছেলে খেলা জিনিস নয়, ওই মানে ফিডব্যাক তাকে ভোগ করতে হবে। এখন হঠাৎ করেই লপট চপট তৈরি হয়ে যায় বা প্রতিপত্তি বেড়ে যায় দুম করে, কিন্তু তার ফল কিন্তু উৎপাতের ধন চিৎপাতেই যায়। হ্যাঁ, এটা কিন্তু সাপ। আর আমরা দেখেছি, অনেক কিছু দেখেছি, আমাদের একটা ব্র্যান্ড, এত 75 বছর ধরে আমরা ওই জায়গায় আমরা প্রতিষ্ঠিত, আমাদের ওই জিনিস, সেই জায়গা থেকে সব কিছু দেখে আসছি, অনেক কিছু আমিও অনেক দিন দেখেছি এবং বাবার অনেক অভিজ্ঞতা থেকে শুনেছি। এবং আরেকটি কথা যেটা আমি তোমাকে ফোনে বলেছিলাম যে কি হয়েছে, সেটা আমি অন দ্য রেকর্ড বলবো, আমি তোমাকে ফোনে বলবো না বলেছিলাম। আমি বলছিলাম ক্যামেরা চলবে, যেটা আমার সঙ্গে তোমার যখন প্রথম কথা হয় তোমার সঙ্গে আমার, তারপরে যে ঘটনাটা হতে শুরু করে, সেটা কোথাও গিয়ে আমি একটা ফিল করছিলাম আমাকে কেউ এখানে আসতে বাধা দিচ্ছে বা বারণ করছিল। আচ্ছা, আমি ফিল করছিলাম, আমি হঠাৎ করে ফিল করতে শুরু করি যে কেউ আমাকে এখানে আসতে বাধা দিচ্ছে। বা তোমার সঙ্গে আমার গত রবিবার বোধহয় শনিবার বোধহয় ফোন করার কথা ছিল, সেক্ষেত্রে তোমার সঙ্গে তুমি ব্যস্ততার জন্য কথা হয়, রবিবার রাত্রেবেলা আমি ফোন করি, তুমি রবিবার করো, আমিও কিন্তু তোমাকে শনিবারে কল করিনি, কোথাও গিয়ে আমিও একটু পিছিয়ে গিয়েছিলাম।
তারপর আমি নিজেকে ঠিকঠাক করে নিই যে আমি তো যাবই, আমার মাথার উপরে মা সবুজকালী আছে, আমার এত কিছু আছে, তাই বাধা হয়তো কিছু দিতে পারবে না, তাই আমিও সবুজকালী মায়ের বেটা, তাই বাধা ফাধা কাটিয়ে সমস্ত কিছু করে এটা আমার কিন্তু ফিল হয়েছে ভীষণভাবে যে কোথাও গিয়ে আমি একটা বাধা পাচ্ছিলাম, কেন আমি জানি না। এই জানে তো কথাটা আমি বাবাকেও বলিনি বা আমি এটা নিয়ে বেশি ভাবিও নি, মানে আমি ভেবে নিয়েছিলাম যে আমি যাবই এবং এই জিনিসটা কি হয় লাস্ট পর্যন্ত এন্ড অফ মানে একদম শুট পর্যন্ত কি হয় সেটা আমি দেখতে চাই। কিন্তু তারপর থেকে খুব একটা বাধা হয়নি। যেটা হলো গতকাল রাত্রে আমি একটি জায়গা থেকে ফিরেছিলাম, যখন তোমার সঙ্গে ফোনে কথা আমি বললাম আমি বাইক চালাচ্ছি, তো আমার স্পিড ছিল বাইকে, আমার বুলেট স্পিড ছিল প্রায় 100-র কাছাকাছি স্পিড ছিল বাইকের। হঠাৎ করে আমি কোথাও কিছু নেই, মানে আমি ফিল করতে পারছিলাম যেন আমার গাড়িটা একটু ভারী হয়ে গেছে, মানে একটু বেশ কেউ চেপে রয়েছে পেছনে মনে হলো। আর আমি ফিল করতে পারছিলাম যে আমি এখানে কালকে আসবো, না গেলেই যেন ভালো হয়। এটা আমার আমি নিজে মনে করছিলাম, কেউ আমাকে বলছে না কিন্তু, বা আমি ফিল করছি, আমার মনে হচ্ছে যে তুই যাবো না, পরে যাবো, ডেটটা পিছিয়ে দিই। তারপরে আমি একটা কুকুরের ডাকে পাশে দিই, কুকুর রাত্রি তো অনেক রাত্রে ফিরছিলাম, কুকুর রাস্তার পাশে ডাকে, তো আমার না একটু মানে এটা ফিরে পেলাম। আমি ফিরে পাওয়ার বললাম কী হলো ব্যাপারটা, আমি একটু অন্য নেগেটিভ চিন্তা করছিলাম, যেন কিছু মনে হলো। এই একটা ঘটনা কিন্তু কালকে আমার সঙ্গে হয়েছে। আমি ওই কুকুরের ডাকটাতে রীতিমতো চমকে গিয়ে লোম খারাপ হয়ে গেছে আমার, হয়ে গেছে মানে আচমকা যেটাকে বলে, যে আমি একটা কিছু নেগেটিভিটি পাচ্ছিলাম। তারপরে ওকে, এখন হয়তো এটা হতে পারে যে যার ঘটনা তুমি শেয়ার করতে চাইছিলে সে চায় না যে সেই ঘটনাটা শেয়ার হোক, হতে পারে সে চাই হতেই পারে। এবং আমি আসার সময় ওই ঘটনা নিয়ে পরে বলবো, আমার অত্যন্ত ভরসা সেটা হচ্ছে আমার মাকে, সবুজকালী মায়ের থেকেও মায়ের সঙ্গে দুজন মায়ের সহচরী আছেন। মূর্তি তুমি নিশ্চয়ই দেখেছো, মূর্তিতে মায়ের দুপাশে ডান দিক বাঁ দিকে ডাকিনী যোগিনী রয়েছেন। আমি ওনাদেরকে খুব ভালোবাসি এবং মানে কি বলবো, আমি মানে অনেকে ডাকিনী যোগিনী কনসেপ্টটাকে অন্যভাবে দেখে, কিন্তু আমি ছোটোবেলা থেকে ওনাদের প্রতি ভয় নেই। আমরা ওনাকে মায়ের সঙ্গেই, মানে মায়ের অনুচরে ডিভাইন ফেমিনাইনের এগুলো তো একদম লোয়ার ফর্মের রূপ একদম। এবং আমি ওনাকে সেইভাবে মনে করি এবং ওনাকে আমি যে কোনো কিছু সমস্যায় পড়লে আমি আগে মাকে ডাকার থেকে ওনাকে ডাকিনী যোগিনী আমাদের রক্ষা করো, আমাকে বাঁচাও। এবং আমি এটা বলে এলাম, একদম তোমাকে রেকর্ড বলছি, ঠিক এই ভাষাটাই বলে এসেছি যে আমি যাচ্ছি, তোমরা পরে এসো। এর ঘটনা আরও আছে, ডাকিনী যোগিনীর ঘটনা আছে, সেগুলো আরও পরে আলোচনা হবে নিশ্চয়ই। তোমার সাথে আমি এর পরে বেশ কিছুবার বসবো, বেশ কিছু ঘটনা শুনবো, কারণ আজকে যে ঘটনাটা তুমি শুনিয়েছো মারাত্মক একটা ঘটনা, ভীষণ পাওয়ার প্যাকড একটা এপিসোড আজকে আমরা শ্যুট করেছি, যেখানে আমরা তন্ত্রের ডার্ক অ্যাসপেক্ট, ব্রাইট অ্যাসপেক্ট নিয়ে ভালো ভালো কনভারসেশন হয়েছে। সবুজকালী মায়ের ব্যাপারে আজকে আমরা জানতে পেরেছি, তোমার পারিবারিক ইতিহাস আমরা জানতে পেরেছি, স্বয়ং বামাখ্যাপার সাথে যে তোমার পারিবারিক যোগসূত্র সেই ব্যাপারে জানতে পেরেছি। সব মিলিয়ে এটা কিন্তু আমার ওয়ান অফ দ্য বেস্ট পডকাস্ট এই বছরে এখনও পর্যন্ত, যেটা আমি এই পডকাস্টটা গল্প বলার 100 স্পেশাল এপিসোডে কিন্তু দেব। ঠিক আছে, আমি এটা বলেই রাখলাম এখনই যে 100 নম্বর যে এপিসোডটা আসতে চলেছে সেই এপিসোডেই এই ঘটনাটা থাকবে। থ্যাংক ইউ সো মাচ দেবজ্যোতি দা, এত সুন্দর একটা পডকাস্ট গল্পওয়ালা পরিবারের জন্য তুমি উপহার হিসেবে দিলে। ঠিক আছে, এটার জন্য আই উইল বি রিয়েলি গ্রেটফুল। এবং আমিও এখানে এসে আমার খুব ভালো লাগছে এবং তোমার সঙ্গে কনভারসেশন করে, বা আমি আমার খোলা মনে যে কথা বলতে পারলাম, এবং এখানে এসে বা তুমি তোমার চ্যানেলে আমাকে কথা বলার যে সুযোগ দিয়েছো, এজন্য আমিও কৃতজ্ঞ। এবং মা সবুজকালীর কাছে আমি কামনা করি যে এইভাবে দুর্বার গতিতে আরও এগিয়ে যাক, আরও অনেক মানুষ তোমার সঙ্গে যুক্ত হোক। এবং আজকে আমি মানে এটাই প্রে করতে চাই যে আজকে 100 এপিসোডে যেমন আমি এলাম, 200 এপিসোডেও আমি আসবো। ডেফিনেটলি 200-এর মাঝের অনেক এপিসোডেও তুমি আসবে। ঠিক আছে, তোমার কাছে ঘটনা শুনতে সত্যি আজকে আমার নিজের পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের 100তম স্পেশাল এপিসোড? কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা যদি ইন ফিউচারে বা ভবিষ্যতেও এরকমই ভয়ানক ঘটনা শুনতে আগ্রহী হও তাহলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর আজকের এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনটাও প্রেস করে দিও। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে তোমরা আজকে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে নিও। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী বুধবার আসছি হরর এক্সট্রা সিরিজের নতুন কোনো ঘটনা নিয়ে।